বাড়িতে, ঘরের মধ্যে অথবা রাস্তাঘাটে যখন আমরা বেরোই, তখন আমরা অনেক সময় অসাবধানবশত অথবা অন্যের ভুলের কারণে ছোটোখাটো আমাদের আঘাত লেগে থাকে। হয়তো চলতে চলতে ঘরের মধ্যে একটুখানি হাতে বা পায়ে চোট লেগে গেল, অথবা রাস্তাঘাটে বেরিয়েও এরকম ছোটোখাটো কোনো চোট আমরা পেয়ে থাকি। এরকম হয়তো আপনাদেরও অনেকের সাথেই ঘটনা ঘটেছে। কিন্তু একটি মানুষের জীবনে একই দিনে আলাদা আলাদা সময়ে একবার দুবার নয়, বা একটা দুটো 10টাও নয়, টোটাল 31 বার আঘাত লাগার মতো অবাক করা ঘটনা কি কারোর জীবনে ঘটেছে? কখনো কি আপনারা শুনেছেন যে একটা মানুষের একটাই দিনে, একই দিনের মধ্যে আলাদা আলাদাভাবে টোটাল 31 বার আঘাতপ্রাপ্ত হয়েছে সে? হয়তো শোনেননি, তাই তো? এরকমই একটা সত্যি ঘটনা, এবং তার পিছনে যে কি অদ্ভুত একটা ভয়ঙ্কর কারণ ছিল, সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলতে চাই। আমাদের ভূত ভগবান চ্যানেলের নতুন নিবেদন, নতুন ইউটিউব চ্যানেল আমাদের দ্য বং শপার। এই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশে কি আছে, বাড়িঘর কীরকম, এখানকার দোকানপাট বা বাজারে কী কী রকমের জিনিস পাওয়া যায়, এই সমস্ত কিছু কিন্তু আমরা এই নতুন চ্যানেলটায় তুলে ধরবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো নতুন চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তো সেই ডেসক্রিপশানে থেকে আপনারা সেই দ্য বং শপার নতুন চ্যানেলটায় যেতে পারবেন, এবং আশা করি আপনাদের ওই চ্যানেলের কন্টেন্টগুলো খুব ভালো লাগবে। আর ঠিক যেভাবে আপনারা ভূত ভগবান চ্যানেলকে ভালোবেসেছেন, ঠিক সেরকমই ভালোবাসা এবং সাপোর্ট আমরা আশা করি। তো চলুন আর কথা বাড়াবো না, একদম চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন সেই লোকেশান হচ্ছে কলকাতা। উনি কলকাতা থেকেই ঘটনাটা ইমেল করেছেন, কিন্তু খুবই সঙ্গত কারণে উনি ওনার নিজের নামটা প্রকাশ করতে চাননি। এবং উনি পুরো ইমেলটা করার পরে লিখেছেন যে ওনার এটা একটা রিকোয়েস্ট হিসেবেই উনি দেখতে বলেছেন যে ওনার জীবনে শান্তির খুব অভাব ছিল জীবনে। তো উনি চান যে ওনার এই ঘটনাটা বলার সময় আমি ওনাকে শান্তিদি বলে সম্বোধন করি, কারণ তাহলে হয়তো ওনার ওনার জীবনের যে অশান্ত যে সময়গুলো ছিল, তো সেই জায়গা থেকে ওনার নিজের নামটা তো উনি প্রকাশ করতে চাইছেন না। তো আমি যেন সেই জায়গায় ওনার নামটা শান্তিদি বলেই সম্বোধন করি। তো এই ঘটনাটা বলার সময় আমি কিন্তু যিনি ঘটনাটা পাঠিয়েছেন তাকে শান্তিদি বলেই সম্বোধন করছি। তো উনি ঘটনাটা লিখেছেন এবং লেখার পর উনি রিকোয়েস্ট করেছেন যেন আমি নিজের মতো করে ভালো করে গুছিয়ে নিয়ে ঘটনাটা আপনাদের সকলের সামনে তুলে ধরি। তো আমি সেই চেষ্টাই করছি। আশা করি আপনাদেরও খুব অদ্ভুত লাগবে। এবং আমি নিজে যখন ঘটনাটা পড়েছি না, পুরো ঘটনাটা পড়ার পর আমি নিজেই বেশ কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম যে এরকমও ঘটনা ঘটতে পারে। তো আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে যে ঘটনাটা আমি বলছি সেখানে একজন ব্যক্তি সে একই দিনে আলাদা আলাদা সময় টোটাল 31 বার আঘাত পেয়েছিলেন শরীরে। তো সেই জায়গাটা কি করে এলো সেটা বলতে গেলে আমাকে কিন্তু ঘটনাটার একদম প্রথমের দিকে চলে যেতে হবে। তো ঘটনাটা ঘটেছিল শান্তিদির হাজব্যান্ডের সাথে। এবার শান্তিদির হাজব্যান্ড, আমি আপনাদেরকে শান্তিদির সম্পর্কে বললাম, উনি বারবার ইমেলে একটা জিনিস মেনশন করেছেন যে উনি জীবনে খুব একটা শান্তি পাননি। ওনার জীবনে টাকা পয়সা হয়তো ছিল, কিন্তু সুখ শান্তি বলতে যে বিষয়টা, সেটা ওনার জীবনে বড়ই অভাব ছিল।
তো সেটা কেন বলছি একটুখানি সেটা আমি এক্সপ্লেন করতে হবে আমাকে, কারণ এই বিষয়টা ঘটনাটার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। তো শান্তিদি মোটামুটি একটা ভালো শিক্ষিত ফ্যামিলি থেকে বিলং করতেন। মোটামুটি টাকা পয়সাও যথেষ্ট ভালোই ছিল, খুব বড়লোক না হলেও ওনার বাপের বাড়ি ঠিকঠাক টাকা পয়সা ছিল। এবার ছোটবেলা থেকে উনি একটা নির্দিষ্ট মানে লাইফ স্ট্যান্ডার্ড মেনটেন করে ওনাকে বড় করা হয়েছে। এবার ওনার যখন বিয়ে হলো, তো বিয়ে যখন ওনার স্থির হয় তখন বেশ একটা বড়লোক অভিজাত পরিবার, ব্যবসায়ী পরিবারে ওনার বিয়ে ঠিক হয়। এবার আজকে থেকে ঘটনাটা বেশ অনেক বছর আগেকারই। তো এখন যেটা উনি লিখেছেন যে বর্তমানে ওনার বয়স হচ্ছে 54। তো উনি তখন যখন ওনার বিয়ে হয় তখন উনি গ্র্যাজুয়েশনের ওনার 3rd ইয়ারে উনি পড়েন। তো 3rd ইয়ার জাস্ট উঠেছেন আর ওনার বিয়ে হয়ে গেছে। এবার বিয়ে যখন শান্তিদির ঠিক হয়েছিল তো তখনই ওনার বাপের বাড়ি থেকে বলে দিয়েছিল যে আমার মেয়ে কিন্তু পড়াশোনাটা কমপ্লিট করবে। তো যখন শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে উনি চলে যান, তো যখন বিয়েটা স্থির হচ্ছিল তখন কিন্তু ওনার শ্বশুরবাড়ির লোকেরা বলেছিল হ্যাঁ কোনো অসুবিধে নেই, আমরাও পড়াশুনো খুবই ভালোবাসি, তো আপনাদের মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, এটা খুব ভালো ব্যাপার, আমরা কখনোই বাধা দেব না। এবারে উনি যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে গেলেন, উনি তো জানেন যে উনি পড়াশুনো করবেন, ওনার জীবনটা যেরকম বিয়ের আগে ছিল বিয়ের পরেও সেরকমভাবেই চলবে। কিন্তু বিয়ে হয়ে আসার পর উনি বুঝতে পারলেন ব্যাপারটা কিন্তু একদমই এতটা সহজ নয়। কারণ উনি মানে ওনার কলেজ যাওয়া বা পড়াশুনো করা এটার জন্য তো একটা নির্দিষ্ট টাইমের দরকার পড়ে। ওনার শ্বশুরবাড়িতে কেউই কিন্তু ওনাকে সেই সময়টা দিতে রাজি নয়। মানে যখনই উনি বলতেন যে কলেজে যাবেন, তো সেই সময় কিন্তু মুখে কেউ কিছু না বললেও ওনার হাজব্যান্ড থেকে শুরু করে ওনার শ্বশুর শাশুড়ি কেউ যে খুব একটা পছন্দ করতেন না সেটা উনি খুব ভালো মতোই বুঝতে পারেন। যাই হোক, তো ওনার এরকমও বহুবার হয়েছে যে উনি কলেজে বেরোবেন, ওনার পরীক্ষা রয়েছে, ইম্পর্টেন্ট লেকচার রয়েছে, ঠিক তার আগের মুহূর্তেই বাড়িতে হয়তো সেই কাজটা করার মতো লোক রয়েছে, কিন্তু তাকে না বলে শান্তিদিকে বলা হতো কাজটা করার জন্য, এবং স্বাভাবিকভাবেই ওনার কিন্তু বেরোতে বেরোতে একটু দেরি হয়ে যেত। যাই হোক, তো এরকম একটা অবস্থার মধ্য থেকে উনি কিন্তু পড়াশোনাটাকে কমপ্লিট করেন, পড়াশোনা চালিয়ে যান। এবং বিভিন্ন সময় অনেকেরই একটু রাগ হতো শ্বশুরবাড়িতে ওনার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ডের যে উনি পড়াশোনাটাকে গুরুত্ব দিচ্ছেন। তো একদিন ওনার হাজব্যান্ডকে উনি যখন এই বিষয় নিয়ে কথা বলেন যে আমার এখন সামনে পরীক্ষা রয়েছে, আমি ঠিক কলেজে বেরোনোর সময় আমাকে কোনো কাজের কথা বলা হয়, এতে আমার খুব অসুবিধে হচ্ছে, খুব স্বাভাবিক যেটা সেটাই উনি বলেন। তো তখন ওনার হাজব্যান্ড মানে উনি এক্সপেক্ট করেছিলেন যে ওনার হাজব্যান্ড ওনার স্ট্যান্ড নেবে, ওনার কথার সাথে সহমত পোষণ করবে, কিন্তু সেরকম তো কিছু হয়ই না। উল্টে ওনার হাজব্যান্ড বলে যে আমরা বিয়ের আগে যখন তোমাকে সম্বন্ধ দেখতে যাই এবং সেখানে যখন বলা হয় যে আমাদের মেয়ে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবে, তখন আমরা ভেবেছিলাম যে বিয়ের পরে তুমি হয়তো নিজে থেকেই কলেজটা ছেড়ে দেবে, তো সেই জন্য আমরা আর কিছু বলিনি। কিন্তু সত্যি কথা বলতে কি আমরা ভাবতে পারিনি যে তুমি বিয়ের পরেও পড়াশোনাটাকে কমপ্লিট করতে চাও। বলছে সেটা আমরা ভেবেছিলাম যে তুমি ছেড়েই দেবে, কিন্তু তুমি যে এটা ছাড়োনি এটাই বরং আমাদের খুব বাজে লাগছে, যে তুমি সংসারকে বেশি গুরুত্ব না দিয়ে তুমি কলেজকে বেশি গুরুত্ব দিচ্ছ। এবার শান্তিদি যেটা লিখেছেন যে এই অ্যান্সারটা যেই মুহূর্তে উনি ওনার হাজব্যান্ডের থেকে পান, উনি প্রচণ্ড রকমভাবে অবাক হয়ে যান। মানে ওনার যে এক্সপেকটেশন ছিল, ওনার যা চিন্তাভাবনা ছিল শান্তিদির ওনার হাজব্যান্ড সম্পর্কে, সেটা সম্পূর্ণ রকমভাবে চেঞ্জ হয়ে যায়। এবং উনি বুঝতে পারেন যে আর যাই হোক এই মানুষটাকে আমার সমস্যার কথা বলে কোনো লাভ হবে না। ওনার খুবই খারাপ লাগে, তো উনি আর কথা বাড়ান না। তো ওরকমই সিচুয়েশনের মধ্যে কষ্টে সৃষ্টি উনি কোনো রকমের গ্র্যাজুয়েশনের পরীক্ষা দেন, এবং যেটা উনি দুঃখ করে ইমেলে লিখেছেন যে ওনার যেখানে রেজাল্ট অনেক ভালো হওয়ার কথা ছিল ততটা ভালো কিন্তু ওনার হয়নি, কারণ এই সমস্ত ঝামেলাগুলো ওনার শ্বশুরবাড়িতে চলছিল। আর ওনার বিয়ে হয়ে যাওয়ার পরে ওনার বাপের বাড়িতে, শান্তিদির বাপের বাড়িতে, শান্তিদির বাবার কিন্তু হঠাৎ করেই শরীরটা খারাপ হয়ে পড়ে। এবং বুঝতেই পারছেন যে শরীর খারাপ যখন ওনার বাবার হয়ে পড়ে তখন সংসারে একটা অচলাবস্থা দেখা দেয় যে কী করে কী ঠিক হবে, কারণ ওনার বাবা একমাত্র আর্নিং মেম্বার ছিলেন। তো সব কিছু মিলিয়ে ওনার বাপের বাড়িতেও একটা এমন সিচুয়েশন ক্রিয়েট হয় যে শান্তিদির শ্বশুরবাড়িতে সমস্যা হওয়া সত্ত্বেও উনি কিন্তু ওনার বাপের বাড়িতে এই নিয়ে কোনো রকম কোনো কথা বলার মতো উনি সুযোগ পাননি।
কারণ ওনার মনে হয়েছিল যে একেই বাপের বাড়িতে এরকম ঝামেলা চলছে, তা আমি আবার আমার সমস্যা বলে এত বড় করে বিয়ে দেওয়া হয়েছে। ওনার বিয়েটা খুব বড় সড়ো করে দেওয়া হয়েছিল, প্রচুর সোনার গয়না আরও আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে। তখনকার দিনে একটু মানে পয়সাওয়ালা ফ্যামিলি চাইতো মানে ভালো করে যাতে মেয়ের বিয়েটা দেওয়া যায়, যাতে বেশি করে সোনা দানা দিয়ে ভরিয়ে মেয়েকে সাজিয়ে বিয়ে দেওয়া যায়। তো সেরকম করেই শান্তিদির বাবা কিন্তু শান্তিদির বিয়ে দিয়েছিল। এবার এই ঘটনার পরে শান্তিদি আস্তে আস্তে যখন ওনার শ্বশুরবাড়িতে আরও দিন যেতে লাগলো, উনি একটা বিষয় বুঝতে পারলেন যে পুরো ওনার শ্বশুরবাড়িতে সবাই, মানে ওনার শ্বশুর শাশুড়ি, ওনার হাজবেন্ড, ওনার এক ননদও ছিলেন, তো প্রত্যেকের মধ্যে ইমোশন বিষয়টা ভীষণ কম। মানে অন্যের কি সমস্যা হচ্ছে, অন্যের কি ভালো লাগছে, অন্যের কতটা কষ্ট হচ্ছে, এই বিষয়গুলো এরা কেউ বোঝে না। এরা শুধুমাত্র নিজেদের ভালোটুকু, নিজেদের মন্দটুকু, নিজেদের সুবিধা, নিজেদের অসুবিধে, শুধুমাত্র নিজেদেরটুকু নিয়ে এরা খুবই বেশি কনসার্ন। তো উনি একটা জিনিস বিয়ের কিছুদিনের মধ্যে বুঝে যান যে ওনার মনের মধ্যে যদি কোনো কষ্ট থাকে, ওনার মনের মধ্যে যদি কোনো কিছু নিয়ে কোনো বিষয় ঘোরে, সেটা অ্যাটলিস্ট উনি ওনার হাজবেন্ডের সাথে শেয়ার করতে পারবেন না। এবারে উনি যখন ওনার গ্র্যাজুয়েশনের রেজাল্ট বেরোয়, তো উনি চেয়েছিলেন যে উনি কোনো একটা চাকরি করবেন বা উনি কোনো টিচারি লাইনে যাবেন, এরকম একটা ওনার ইচ্ছে ছিল। কিন্তু রেজাল্ট যখন বেরোয় তখন মানে উনি ভালো একটা মোটামুটি মার্কস নিয়ে পাশ করেন, তো স্বাভাবিকভাবেই ওনার হয়তো এক্সপেকটেশনের মতো অতটা বেশি নম্বর উনি পাননি, কিন্তু তবুও গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, উনি গ্র্যাজুয়েট হয়ে গেলেন। এটার যে একটা আনন্দ, যে আনন্দটা শান্তিদি নিজে পেয়েছিলেন, কিন্তু যখন উনি সেই আনন্দটা সবার সাথে ওনার শ্বশুরবাড়িতে ভাগ করে নেওয়ার চেষ্টা করলেন, উনি কিন্তু খুবই মনক্ষুণ্ণ হলেন। কেন মনক্ষুণ্ণ হয়েছিলেন তার কারণটা হচ্ছে যে উনি দেখলেন যে ওনার এই গ্র্যাজুয়েট হওয়ার নিউজে ওনার হাজবেন্ডও খুশি নয়, ওনার শ্বশুরও খুশি নয়, শাশুড়ি খুশি নয়, বাড়ির অ্যাকচুয়ালি কেউই খুশি নয়, মানে কারোর কাছে এটা বিশাল কোনো ব্যাপারই না। এবং যখন ওনার এই পাশ করে উনি গ্র্যাজুয়েট হয়ে যান, এই খবর শুনে ওনার শ্বশুর শাশুড়ি যারা ছিল তারা কিন্তু আবার বলে যে ঠিক আছে, এবার কলেজ বন্ধ হয়ে গেছে, এবার তুমি পুরো ভালো করে ঘর সংসারে মন দাও। এবার এইরকম একটা কথা যখন উনি শুনলেন, ওনার আবারও মনটা আরেকবার ভেঙে যায়, কারণ উনি ভাবলেন যে হয়তো ভেবেছিলেন আর কি যে হয়তো কেউ ওনাকে বলবে যে ঠিক আছে তুমি এবার টিচারি যদি লাইনে যেতে চাও টিচারি করতে পারো, বা কোনো চাকরি করতে চাইলে চাকরি করতে পারো। বাট কেউই খুব একটা খুশি নেই, এবং ওনার এই সাফল্যটা আদৌ যে একটা মানে সাফল্য সেলিব্রেট করার মতো যে কোনো অ্যাকচুয়ালি বিষয়, সেটা কারোর মনেই হলো না। তো উনি একদিন মনে মনে ভাবলেন যে না, আমি পড়াশুনো করেছি, আমি ওনার খুব শিক্ষকতা করার ইচ্ছে ছিল, তো উনি ভাবলেন যে উনি ওনার হাজবেন্ডকে এই বিষয়ে বলবেন। তো উনি ওনার হাজবেন্ডকে বললেন। তো হাজবেন্ডকে বলার পরে ওনার হাজবেন্ড বললেন যে দেখো ওসব কিছু হবে না, তোমাকে বাড়িতে পুরো সময় দিতে হবে, বাড়িতে সংসার করতে হবে, তো এইসব নিয়ে তুমি চিন্তা ভাবনা করো না, কারণ এই স্বপ্ন তোমার কোনোদিনই সফল হবে না। তো এই কথাটা যখন উনি মানে শুনলেন শান্তিদি, ওনার খুব খারাপ লাগলো যে আমি পড়াশুনো করলাম, আমি বিয়ের পরে এত কষ্ট করে গ্র্যাজুয়েশনের এই একটা বছর কাটালাম, আমি কিছুই করতে পারবো না। তো সেই সময় মানে আমি যে সময়কার কথা বলছি সেই সময়ও না এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে বিভিন্ন জায়গায় কাজের জন্য ডাকা হতো। তো উনি যেটা লিখেছেন ইমেলে, তো এরকমই উনি ডাক পেয়েছেন একটা জায়গায় স্কুলে পড়ানোর জন্য, প্রাইভেট স্কুলে। তো না, ওটা প্রাইভেট স্কুল ছিল, পরবর্তী সময় স্কুলটা সরকারি হবে এরকম একটা কথাবার্তা চলছিল, বেশ বড় স্কুল একটা। তো উনি বাড়িতে প্রচণ্ড অশান্তি হলো, ওনাকে কেউ সাথ দিল না। তো উনি ভাবলেন যে না, আমি এটা ছাড়বো না, আমি এখানটায় মানে পড়াবো। এবং স্কুলটা বাড়ি থেকে কিন্তু খুব একটা দূরে ছিল না, কাছাকাছি ছিল। ভালো কথা, উনি সেটা শুরু করলেন। এবার শুরু করার পরে উনি দেখলেন বাড়িতে ওনার সাথে আর কেউ কথা বলছে না ঠিক মতো, মানে ওনাকে পরে মানে এক ঘরে করে দেওয়ার মতো অবস্থা। তো এটা তো বিশাল একটা চাপের বিষয়। তো এই সময়টায় শান্তিদি এই ওনার সংসারে কি কি ঘটনা ঘটছে সেগুলো উনি ওনার বাপের বাড়িতে প্রথমবারের জন্য বললেন, যে আমার শ্বশুরবাড়িতে এরকম অসুবিধে হচ্ছে, ওরা কেউ চাইছে না। তো তখন শান্তিদির মা যিনি ছিলেন উনি বললেন যে ঠিক আছে, আমি কথা বলবো। তো উনি একদিন বাড়িতে এলেন, শান্তিদি শ্বশুরবাড়িতে এলেন।
এসে সকলকে একটু বোঝানোর চেষ্টা করলেন। অনেকক্ষণ এটা নিয়ে কনভারসেশন চলে এবং তারপরে যেটা ঠিক হয় যে শান্তিদি চাকরিটা করতে পারবে, কিন্তু তার জন্য শান্তিদিকে সংসারের সমস্ত কাজ স্কুল যাওয়ার আগে করতে হবে এবং স্কুল যাওয়ার টাইম উনি স্কুল যাবে, স্কুল থেকে এসে আবার কিন্তু পুরো সময়টা সংসারে দিতে হবে। যদি সেইগুলো করতে উনি মানে সমর্থ হন, পুরো জায়গাটাকে মানে ঘর বাইরে পুরো জায়গাটাকে যদি উনি ঠিকমতো কাজগুলো করতে পারেন, তাহলেই কিন্তু ওনার স্কুল যাওয়াটা ওনারা মেনে নেবে। এবার এত কথাবার্তা যেখানে ওরা মানে চাকরিটা করতে দিতেই চাইছিল না, সেখান থেকে যখন শান্তিদি বুঝতে পারে যে একটু হলেও বরফ গলেছে, তো উনি পরিষ্কার বলেন যে ঠিক আছে, আমি কাজ করে দিতে পারবো, আমার কোনো অসুবিধে নেই, রান্নাবান্না আমি করব। কারণ ওনাদের বাড়িতে একজন মানে কেটে ঠুটে সবজি কেটে দেওয়া, একটু কুটনো কুটে দেওয়া এসবের লোক ছিল। কিন্তু ওনাদের যেটা ওনার শ্বশুর শাশুড়ির বিশেষত যেটা বক্তব্য ছিল যে ওনার বাইরের লোকের হাতের খাবার খাবেন না। তো ওরকমই উনি কী করতেন, স্কুল যাওয়ার আগে রান্নাবাড়ি করে উনি যেতেন, আবার স্কুল থেকে ফিরে উনি ওই একটু সবজি টবজি কেটে রাখতো যে মাসি আর কি কাজ করতো, তো সেগুলো থেকে আবার উনি রাতের বেলা রান্নাবাড়ি করে রাখতেন। যেহেতু স্কুলটা খুব বেশি দূরে ছিল না, ফলে ওনার এটা কিন্তু খুব যে অসুবিধে হচ্ছিল সেটা নয়। আচ্ছা, এরপরে এইভাবে চলতে থাকে এবং তারপরে শান্তিদির এক ছেলে এবং এক মেয়ে হয়। এই টাইম পিরিয়ডের মধ্যে শান্তিদি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় ওনার কিন্তু চোখে লাগে। সেটা কীরকম কীরকম নিয়ে সেটা একটুখানি বলি। সেটা হচ্ছে যে শান্তিদি বুঝতে পারেন যে ওনার শ্বশুর শাশুড়ি এবং ওনার হাজবেন্ড এই তিনজনেই মানে যারা ধরুন ওনাদের ওই যেহেতু ব্যবসায়ী ফ্যামিলি ছিল, তো ব্যবসার জন্য প্রচুর লোকজন বাড়িতে আসা যাওয়া ছিল, প্রচুর কর্মচারী ছিল। তো সেই কর্মচারীদের সাথে এই তিনজনেরই ব্যবহারটা ছিল খুবই মানে দুর্ব্যবহার যাকে বলে। মানে একটা মালিক যেভাবে তার কাজের লোককে দিয়ে যেভাবে কাজ করাতে পারে, সেই রকম টাইপের একটা ভৃত্যের সাথে মালিকের যেরকম একটা সম্পর্ক হয়, ঠিক সেরকম টাইপের। এবং সেটা মানে যেটা আমি বলতে চাইছি যে যারা ওই বাড়িতে কাজের জন্য আসতো বা ব্যবসার কাজের জন্য আসতো, তাদের প্রতি এই শান্তিদির হাজবেন্ড এবং তার বাবা মায়ের একটা ডিসরেসপেক্টফুল মানে একটা বিহেভিয়ার থাকতো। যে ঠিক আছে, অন্যদের সাথে খুব বাজেভাবে কথা বলা, অন্যকে ছোট করে কথা বলা, যেহেতু তাদের টাকা পয়সা একটু কম, তাদেরকে একটু ঠ্যাস দিয়ে কথা বললো, মানে অসম্মানজনকভাবে কথা বলা, এই রকম টাইপের হচ্ছে তাদের নেচার। এবার এই জিনিসগুলো যখন শান্তিদি দেখতো, ওনার কিন্তু খুব খারাপ লাগতো। এবার যখন প্রথম প্রথম ওনার বিয়ে হয়েছিল, উনি প্রথম থেকেই এগুলো কিন্তু দেখেছে যে যারা হয়তো একটু গরিব মানুষ, তারা হয়তো ব্যবসার কোনো একটা বিষয়ের জন্য এসছে দুটো কথা বলতে, তাদেরকে হয়তো বলছে না না আপনারা বাইরে গিয়ে কথা বলুন, বা তাদের সাথে হয়তো খুব ডিসরেসপেক্টফুল গেস্টারে কথা বলা হচ্ছে, তাদেরকে ছোট করা হচ্ছে কথায় কথায়। এগুলো না ওনার খুব খারাপ লাগতো। তো উনি প্রথম প্রথম কিছু বলতেন না, কিন্তু কিছুদিন পর থেকে উনি না এগুলোর প্রতিবাদ করতেন। তো উনি প্রথম তো আর শ্বশুর শাশুড়িকে কিছু বলতে চাননি, উনি প্রথম ওনার হাজব্যান্ডকে বলেন যে তুমি ব্যবসার খাতিরে তুমি কাজকর্ম করছো এইসব লোকগুলোর সাথে, এটা তো পুরো ব্যবসারই অংশ, তো তুমি এদের সাথে এইভাবে এতটা এদেরকে ছোট করে কেন কথা বলছো? জানি ওরা গরিব মানুষ, ওরা তোমার কাছে কাজের জন্য আসে, তোমার যা বক্তব্য তুমি সেটা বলো, কিন্তু এতটা অসম্মান করে তাদের সাথে কথা বলো না। খুব স্বাভাবিক, যেটা এটাই হওয়া উচিত। কিন্তু ওনার হাজব্যান্ড বলতো যে দেখো তুমি এসব বিষয়ে বোঝো না, তুমি এই বিষয়ে কথা বলবেন, এদের সাথে এভাবেই কথা বলতে হয়। তো উনি দেখছেন যে ওনার হাজব্যান্ডকে উনি বলছেন, কিন্তু তার থেকেও হয়তো কিছু কিছু সময় ওনার শ্বশুর শাশুড়ি সেই লোকগুলোর সাথে যারা আর কি কাজের জন্য আসতো, তাদের সাথে খুবই খারাপ ভাষায় কথা বলতো, যেটা ওনার খুবই খারাপ লাগতো। যাই হোক, তো বিভিন্ন সময় উনি ওনার হাজব্যান্ডকে বারণ করতেন, তো উনি কিছু শুনতেন না। আচ্ছা, এরপরে যেটা হলো, ওনার হাজব্যান্ড একটা বাইক কিনলেন। ঠিক আছে, একটা বাইক কেনা হলো এবং ওই বাইকে করে করে ওনার ব্যবসায়ের যে জায়গাগুলো ভিজিট করতে হতো, সেগুলো যাতে তাড়াতাড়ি উনি করতে পারেন, তো সেই বাইকে নিয়ে উনি এগুলো সে ভিজিট করা শুরু করলেন। এবারে একদিন কি হয়েছে, একদিন মোটামুটি ওনার হাজব্যান্ড 10টা সাড়ে 10টার মধ্যে বাড়ি চলে আসতো। মানে ওনার আবার খুব রুটিন ফলো করতেন যে এই টাইমের মধ্যে খেতে হবে, এই টাইম থেকে এই টাইম অবধি ঘুমোতে হবে, খুব টাইমে বাঁধা থাকতো আর কি। তো একদিন দেখছে যে 11টা সাড়ে 11টা বেজে যাচ্ছে, তবুও বাড়িতে আসছে না হাজবেন্ড। তো বাড়ির সবাই চিন্তা করছে যে কি হয়েছে ব্যাপার, ফোন করা হচ্ছে, সে ফোনও তুলছে না। তারপরে উনি মোটামুটি ওই 11:30 নাগাদ যখন বাড়ি এসছে, তো তখন দেখছে ওনার হাজবেন্ড না একটুখানি মনে হচ্ছে একটু অন্যরকম লাগছে ওনাকে। তো বাড়িতে সবাই জিজ্ঞেস করছে যে কি হয়েছে, কিছু অসুবিধে হয়েছে কিনা, তো ওনার হাজবেন্ড না কিছু বলছে না।
তো মানে বোঝা যাচ্ছে যে কিছু একটা ঘটনা ঘটেছে, মানে একটা মানুষকে দেখে তো বোঝা যায় যে তার কিছু একটা মনের মধ্যে চলছে বা কিছু একটা এমন ঘটনা ঘটেছে, কিছু যে একটা ঘটেছে বোঝা যাচ্ছে, কিন্তু কি ঘটেছে সেটা বোঝা যাচ্ছে না। তো অনেকক্ষণ পরে যখন রাতে এসছে, ডিনার হয়েছে, ডিনার টিনার করার পরে ওনার হাজবেন্ড বলছে যে ওনার হাজবেন্ড একটা বেশ দামি ঘড়ি ছিল। হুম। তো এই শান্তিদিকেই বলছে যে ইস দেখছো ঘড়িটার যে কি অবস্থা হলো। তো উনি দেখে অবাক হয়ে গেছে যে ঘড়ির সামনের যে ডায়ালটা রয়েছে সেখানটা একটা মানে ওই কাঁচের ডায়ালটা একটা ক্র্যাক এসছে। তো বলছে যে কি ব্যাপার, তোমার হাতটাই কোথাও ধাক্কা ধাক্কা লেগেছে কিনা, লেগেছে নাকি যে তোমার এরকম ঘড়িটা এরকম হলো। তখন বলছে আর বলো না, বাইক চালিয়ে যাচ্ছিলাম, তো সামনে দিয়ে কিছু লোক রাস্তা পার হচ্ছিল, তো আমি কি করেছি বাইক নিয়ে একদম ওদেরকে ধাক্কা দিয়ে দিয়েছি। তো ধাক্কা দিয়ে দিয়েছি এবং তার ফলে আমার হাতে এই ঘড়িটা এরকম একটা ধাক্কা লেগেছে আর এরকম হয়েছে। তো শান্তিদি তো শুনে খুব অবাক হয়ে গেছে, তো বলছে যে কী ব্যাপার, তোমার কোথাও লেগেছে ঠেগেছে কিনা, এগুলো জিজ্ঞেস করেছে। তখন ওনার হাজবেন্ড বলছে আমার কিছু লাগেনি, এইটার উপর দিয়ে গেছে। তো শান্তিদি বলছে যে সামনে কতজন লোক ছিল, মানে কীরকমভাবে ধাক্কাটা লাগলো। তো তখন বলছে যে রাস্তা মানে ওনারা একটুখানি আউটস্কার্টে গেছিলেন কলকাতার, তো দুদিকে না মানে মানে ধানের জমি ঠমি ছিল আর কি, মানে সোনারপুরের দিকে ওই দিকটা, মানে আগে মানে অনেক বছর আগেকার কথা বলছি। তো যারা আজ থেকে 15-20 বছর আগে সোনারপুরের ওই দিকটায় গেছেন, তো ওই ওই দিকে না প্রচুর ধান চাষের জমি ছিল, এখন হয়তো নেই, কিন্তু সেই সময় ছিল। তো ওইখানে ওই রাস্তাটাকে পেরিয়ে জাস্ট এই মাঠ থেকে অন্য মাঠের দিকে যাচ্ছিল বেশ কিছু ওরকম যারা চাষের কাজের সাথে যুক্ত ছিল। তো তাদের সামনে গিয়ে উনি ধাক্কা মেরে দিয়েছেন বাইকে করে। তো তখন শান্তিদি বলছে যে তুমি যাদেরকে ধাক্কা মারলে তাদের কি অবস্থা। তো তখন খুব অদ্ভুতভাবে এবং খুব নিষ্ঠুরভাবে আমি বলবো, ওনার হাজবেন্ড বলেন যে দূর ওইসব চাষাভুষো লোক ছিল, ওরা পড়লে লাগলে ওদের আবার কি হবে, আমার এত দামি ঘড়িটা এরকম একটা ক্র্যাক এসে গেল, এই ঘড়িটাকে এখন আমাকে সারাতে দিতে হবে। এই কথাটা শুনে উনি বলছেন, শান্তিদি বলছে যে তুমি কি বলছো, তুমি বাইক নিয়ে ধাক্কা মেরেছো, লোকগুলো যা রাস্তা পেরোচ্ছিল কেউ ছিটকে পড়ে যায়নি, মানে কি হলো। বলছে হ্যাঁ 5-6 জন ছিল, চারিদিকে সব ছিটকে পড়ে গেছে, আমি ওখান থেকে বেরিয়ে গেছি সঙ্গে সঙ্গে। তো শান্তিদি না মানে ভাবছে যে 5-6টা লোক সামনে ছিল, 5-6টা লোক বাইকের ধাক্কায় ছিটকে চারিদিকে পড়ে গেছে, অবভিয়াসলি তাদের খুব মানে মারাত্মক চোট না পেলেও মোটামুটি তো চোট পাবেই। একটা বাইক এসে যদি 5-6 জনের দলকে ধাক্কা মারে তাহলে সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে, অবশ্যই তারা আঘাত তো পাবেই। তো উনি দেখলেন যে ওনার হাজবেন্ডের এই যে পুরো ইনসিডেন্টটা ঘটেছে এর মধ্যে শুধুমাত্র একটা জিনিসও ওনাকে মানে ভাবিয়েছে বা ওনার খারাপ লেগেছে, সেটা হচ্ছে ওনার ঘড়িটা, ওনার দামি ঘড়িটা একটা ক্র্যাক এসছে। আর কিন্তু এই মানুষগুলোর কি হলো উনি দেখেননি, ওনার জানার কোনো ইচ্ছেও নেই। এবং সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যখন শান্তিদি জিজ্ঞেস করলেন যে বাকিদের কি অবস্থা, তখন উনি খুব তুচ্ছ-তাচ্ছিল্যের স্বরে যেন ওনাদের মানে ওই যে মানুষগুলোকে উনি ধাক্কাটা মেরেছিলেন তাদের মানে তাদের ক্ষতি হওয়া বা তাদের ব্যথা লাগা খারাপ লাগা যেন কোনো মূল্যই নেই, মানে চাষাভুষো বলে তাদেরকে খুবই একটা নগণ্যভাবে একটা অপমানজনক একটা কথা উনি বলে দেন। তো শান্তিদিক তো সেদিন খুব রেগে যান, উনি বলছেন যে দেখো তোমার লাগেনি এটা খুব ভালো বিষয় যে তুমি চোট পাওনি, কিন্তু তোমার জন্য যে মানুষগুলো আঘাত পেলো, যে মানুষগুলো লাগলো, তুমি একবারও বাইকটা থামিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করোনি বা তাদের জন্য তোমার কোনো খারাপ লাগছে না যে তুমি একটা এরকম কাজ করলে। তখন উনি মানে পরিষ্কার ওনার হাজবেন্ড বলে দেন যে আমার ওসবের জন্য কোনো কিছু খারাপ লাগে না, আমি বাইক নিয়ে যাচ্ছিলাম, ওরা রাস্তা পেরোচ্ছিল। তো মানে এই যে একটা রিয়াকশন, এরকম একটা ঘটনার এরকম যে একটা রিয়াকশন কেউ দিতে পারে, এটা না শান্তিদির কাছে ভীষণ রকমভাবে অদ্ভুত ছিল। যাই হোক, তো মাঝে মধ্যেই এরকমভাবে মানে মানে এই শান্তিদির যিনি হাজবেন্ড ছিলেন তিনি না মানে খুব স্পিডে বাইক চালাতেন, এবং খুব স্পিডে বাইক চালাতেন, এবং যেহেতু উনি খুব বেশি বাইক চালাতেন না, মানে এর আগে কখনো অতটা চালাননি, ফলে ওনার না মানে যেটা শান্তিদি লিখেছেন ইমেলে, যে উনি ওনার হাজবেন্ডের সাথে বাইকে একবারই বসেছিলেন, তাও কোনো একটা পুজোর সময়, একদিনই একবারই, তারপর আর উনি বসেনি, কারণ ওনার খুব ভয় লেগেছিল, কারণ যেহেতু ওনার মনে হয়েছিল যে ওনার হাজবেন্ড খুব জোরে বাইক চালায় এবং বলা যেতে পারে কিছুটা রেকলেস ড্রাইভিং টাইপের। তো উনি আর বসেননি, কিন্তু উনি একটা জিনিস শান্তিদি বুঝতে পারতেন যে ওনার হাজবেন্ড খুব ভালো বাইক চালায় না। এবং এই যে ঘটনাগুলো এরপরেও কিন্তু শুধু এই ঘটনাটাই ঘটে না, এরপরে আরও 3-4 বার উনি 3-4 জনকে ধাক্কা মারে, কখনো কোনো গাড়িকে ধাক্কা মেরেছেন,
কখনো কোনো সাইকেল আরোহীকে ধাক্কা মেরেছেন, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। এবং যে কটা ঘটনা শান্তিদি জানতে পেরেছেন এবং উনি যখন ওনার হাজব্যান্ডকে এই বিষয় নিয়ে জিজ্ঞেস করেছেন, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু শান্তিদি ওনার হাজব্যান্ডের থেকে একটা অদ্ভুত রকমের রিয়াকশান পেয়েছেন। মানে এমনই একটা রিয়াকশান পেয়েছেন যেন কোনো কিছুতেই ওনার কোনো দোষই নেই, এবং কারা আঘাত পেল, উনি ধাক্কা মারার ফলে যে কে কার লাগলো, কার কী ক্ষতি হলো, সেই বিষয়ে উনি লিস্ট বদার। মানে ওনার কিছু যাই আসে না, মানে অন্য মানুষের কষ্ট, অন্য মানুষকে যিনি ধাক্কা মারলেন তার কতটা লাগলো, সেই বিষয়ে ওনার কোনো মানসিকভাবে ওনার কোনো চিন্তা নেই। তো বিভিন্ন সময় শান্তিদি বোঝাতেন যে দেখো এগুলো ঠিক না, তুমি একটা মানুষকে এভাবে ধাক্কা মারছো, তুমি তার মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছ, এটা কখনোই তোমার ঠিক নয়। কিন্তু এই প্রত্যেকবার শান্তিদি যেটা লিখেছেন যে ওনার হাজব্যান্ড ওনার কথা তো শুনতেনই না, উল্টে শান্তিদি এই কথাটা বলার জন্য ওনার সাথে ঝামেলা করতেন। যাই হোক, এরকম একটা বিষয় ওনার ফ্যামিলিতে মানে সবসময় ঘটছে। এবার কি হলো, মানে ব্যবসায় ওনার আস্তে আস্তে আরও উন্নতি হতে থাকে, টাকা পয়সা বাড়িতে আসছে, কিন্তু কোনো না কোনো দিক থেকে শান্তিদি ওনার হাজব্যান্ডকে নিয়ে একেবারেই কিন্তু খুশি ছিলেন না। কারণ প্রত্যেক সময় শান্তিদি দেখতেন যে প্রত্যেক সময় প্রত্যেকটা মানুষের সাথে ওনার ঝগড়া ঝামেলা লেগেই থাকতো, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলতেন। ইভেন শান্তিদিকেও যে মানে শান্তিদির ক্ষেত্রেও যে সম্মানটা ওনার প্রাপ্য ছিল, যে জায়গায় বা যেভাবে ওনার সাথে কথা বলা উচিত, সেই সম্মানটা কিন্তু উনি পেতেন না। সবসময় একটা রাগ, সবসময় একটা উগ্র মেজাজের মধ্যে কিন্তু শান্তিদি ওনার হাজব্যান্ডকে দেখতেন। আচ্ছা, এরপরে ওনাদের 4 হুইলার গাড়ি কেনা হলো। এবার এই গাড়ি যখন কেনা হলো, যেটা উনি লিখেছেন ইমেলে, যে যেদিন বাড়িতে গাড়িটা কেনা হয় সেদিনই ওনার মনের মধ্যে একটা খুব মানে একটা নতুন জিনিস বাড়িতে আসছে, একটা গাড়ি কেনা হচ্ছে, সেটা একটা অবশ্যই আনন্দের মুহূর্ত, একটা অ্যাচিভমেন্ট বলে কথা। কিন্তু ওনার মধ্যে না একটা কোনো আনন্দও আসে না, কোনো মানে একটা যে ভালো জিনিস একটা কেনা হচ্ছে, একটা শুভ কিছু হচ্ছে, সেরকম কিন্তু ওনার কিছু মনে হয় না। উল্টে যেদিন গাড়ি কেনা হয় সেদিন কিন্তু শান্তিদির মনে হয় যে এবার কিছু একটা আরও বড় ক্ষতি হতে পারে। এটা কেন জানি না ওনার মনে হয়, উনি এটা ইমেলে লিখেছেন যে উনি এতটুকু খুশি হননি গাড়ি কেনার ডিসিশানে, এবং যেদিন কেনা হয় সেদিনকেও ওনার একদমই ভালো লাগে না। তো যাই হোক, তো যতই ওনার হাজব্যান্ড ওনার কথা না শুনুক বা ওনার কথায় গুরুত্ব না দিক, শান্তিদি কিন্তু ওনার হাজব্যান্ডকে বলেছিলেন যেদিন গাড়িটা কেনা হয়, যে দেখো এতদিন বাইক ছিল, এবার কিন্তু বড় গাড়ি, তুমি কিন্তু খুব ভালো করে গাড়ি চালিও, আর না হলে তুমি ড্রাইভার দিয়ে চালাও। কিন্তু তুমি বাইক নিয়ে অনেককে ধাক্কা মেরেছো এবং প্রত্যেক ক্ষেত্রেই বলেছো যে তোমার কিছুই যায় আসে না কার কী লাগলো না লাগলো। তুমি গাড়ি নিয়ে যদি এরকম করো তাতে কিন্তু কোনো মানুষের প্রাণ পর্যন্ত চলে যেতে পারে তুমি যদি ঠিক মতো না চালাও। তো এইটা কিন্তু তুমি করো না, তুমি কিন্তু এই বিষয়টাকে একদম মাথার মধ্যে গেঁথে নাও যে গাড়িটা যদি তুমি চালাও তো ভালো করে চালাবে। তো এই যে কথাগুলো উনি বলেছিলেন, তা আপনারাও বুঝতে পারছেন যে এই কথাগুলো তো খুব স্বাভাবিক কথা, এবং যে কোনো মানুষের মনেই এটা হবে যে তার দ্বারা যেন অন্য কারোর কোনো ক্ষতি না হয়, সে যেন অন্য কারোর কষ্টের কারণ না হয়ে দাঁড়াতে পারে, তাই তো? তো ওনার হাজব্যান্ড তখন তো সেদিনকার মতো হ্যাঁ হ্যাঁ বলে, কোনো কিছুতেই আর কিছু ডিফার করে না, উনি বলেন যে হ্যাঁ নিশ্চয়ই আমি ভালো করে চালাবো, এসব বলে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যে একদিন ওরকমই দুপুরবেলা ওনার হাজব্যান্ড গাড়ি নিয়ে বেরোন, এবং ওনাদের বাড়িতেও না, যেহেতু ওনাদের প্রচুর পাইকারি মালের ব্যবসা ছিল, তো বাড়ির সাথে একটা বড় গোডাউন মতো ছিল, তো সেখানে 2-3 জন থাকতো। তো সেখানে ওনাদের ওই গোডাউনের ম্যানেজার ছিল। তো হঠাৎ করেই একদিন দুপুরবেলা ওনার হাজব্যান্ড গাড়ি নিয়ে বেরিয়েছে, তো ওই ম্যানেজারের কাছে ফোন আসে। ফোন আসে কি না, উনি বিজয়গড়ের কাছে, বিজয়গড় বলে কলকাতায় যে জায়গাটা রয়েছে, তো বিজয়গড়ের কাছে উনি ট্রাফিক সিগন্যাল মানে জাস্ট ব্রেক করে, সিগন্যাল পড়া ছিল, সেখান দিয়ে ওনার গাড়ি পাস করানোরই কথা নয়, কিন্তু সেটা উনি করেন, এবং করে সামনের একটা ইলেকট্রিক পোলে গিয়ে উনি ধাক্কা মারেন গাড়ি নিয়ে। তো ম্যানেজারকে ডেকেছে, তো সেখানে আরও বিভিন্ন কাজকর্ম, মানে বুঝতেই পারছেন যে একটা ট্রাফিক রুল ভাঙা হয়েছে, তো সেটা একটা লিগ্যাল কেসে পরিণত হবে। তো সেই সমস্ত কিছুর জন্য ওই ম্যানেজারকে ডাকেন, এবং তখন সেই সময় এই শান্তিদি কিন্তু স্কুলে ছিলেন। তো ওনার কাছেও খবরটা গেছে, উনি তো মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছেন যে কী ব্যাপার হলো, পোলে গিয়ে ধাক্কা মেরেছে, কী হয়েছে।
তো তারপরে যখন শান্তিদিও ওখানে গেছে, তো ওনাকে দেখে ওনার হাজবেন্ড কিন্তু প্রচণ্ড রেগে যায়, বলতে তোমার এখানে আসার দরকার কী ছিল। এবং পরে যখন পুরো বিষয়টা জানতে পারে, তখন আর কি শান্তিদি পুরো বিষয়টা জানতো না যে কীভাবে কীভাবে ঘটনাটা ঘটেছে। পরে যখন উনি জানতে পারেন, তো তখন বুঝতে পারে যে সিগন্যালটা যে রেড ছিল সেটা কিন্তু শান্তিদির হাজবেন্ড দেখেছিলেন। মানে উনি জাস্ট পৌঁছেছেন মোড়ের মাথায় আর সিগন্যালটা রেড হয়েছে। তো ওনার নাকি তখন মনে হয়েছিল যে রেড সিগন্যাল যতই হোক জাস্ট হয়েছে, তো আমি এখান দিয়ে বেরিয়ে যেতে পারবো। তো পাশ দিয়ে একটা গাড়ি আসা, পাশের যে রাস্তাটায় গ্রিন ছিল, যেখানে সিগন্যালটা খোলা ছিল, সেখান দিয়ে গাড়ি আসতে শুরু করে। এবং সেই সময় উনি কী করবেন বুঝতে না পেরে উনি সাইড করতে গিয়ে একটা লাইট পোস্টে উনি ধাক্কা মারেন। এবং এত কিছু হওয়ার পরেও যখন শান্তিদি ওনার হাজবেন্ডকে জিজ্ঞেস করে যে তুমি এটা কেন করলে, তোমাকে তো আমি বলেছিলাম যে তুমি ঠিকমতো গাড়ি চালাও, তুমি যখন বলছো যে তুমি দেখেছিলে সিগন্যালটা রেডি রয়েছে, তুমি কেন গাড়ি নিয়ে বেরোতে গেলে, সিগন্যাল রুল ভেঙে কেন তুমি গাড়ি নিয়ে পাস করতে গেলে। তো তখন ওনার হাজবেন্ড বলছে যে দেখো, আমার গাড়িটা এরকম হয়েছে, ইন্স্যুরেন্স আছে, মোটামুটি কিছু টাকা পেয়েই যাবো, বেশিরভাগটাই পেয়ে যাবো। তো ওনার হাজবেন্ড বলছে যে আচ্ছা তুমি এটা করলে তুমি না টাকাটা পেয়ে যাবে, কিন্তু এখানে তো হতে পারতো কারোর অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো, কোনো পথচারী ওখান দিয়ে পাস করতে পারতো, তারও তো গায়ে লেগে যেতে পারতো। তো সেই সময় ওনার হাজবেন্ড যে উত্তরটা ওনাকে দিয়েছিল, যেটা উনি লিখেছেন ইমেলে, সেটা মানে মারাত্মক একটা উত্তর। উনি নাকি বলেছিলেন যে কলকাতা শহরে তো প্রত্যেক দিন কত কিছু করে কত মানুষের কত দুর্ঘটনা ঘটছে, একটা না হয় হতো, তাতে আর কি এসে গেল, আমার দামি গাড়ি, আমার কিছু হতো না। এই কথাটা শুনে শান্তিদি সেদিন না মানে মানে অন্যান্য সময় উনি ওনার হাজবেন্ড এরকম কোনো কথা বললে উনি তার ভেতরে 10টা কথা বলতেন, বোঝানোর চেষ্টা করতেন। কিন্তু সেদিন না ওনার মানে শান্তিদির মনে হয়েছিল এই কথাটা শুনে যে এই মানুষটার একটা জীবনে ধাক্কা খেতে হবে, তাহলেই হয়তো বুঝবে, নাহলে হয়তো এই মানুষটা এরকমই থাকবে, আমি একে বুঝিয়ে কিছু করতে পারবো না, এর জীবনে নিশ্চয়ই কিছু একটা তো ঘনিয়ে আসছে। তো শান্তিদি ইমেলে যেটা লিখেছেন আমাকে, যে উনি নিজেও বুঝতে পারেননি যে মানে বুঝতে পারেননি যে ওনার মনে এটা কেন এলো, কিন্তু উনি নিশ্চিত ছিলেন যে কিছু তো একটা এবার ঘটবেই। কারণ আমার হাজবেন্ড কারোর কথা শুনছেন, একটা কথা আছে যে মানুষ যখন অতিরিক্ত বার বাড়ে তো তার একটা কিন্তু শেষ থাকে। একটা মানুষ প্রচণ্ড ধরুন বাড়াবাড়ি করছে, তো কিছু একটা করে, হয়তো ভগবানই সেটা করেন, কিছু একটা করে তার বাড়াবাড়িটা কিন্তু একটা জায়গায় গিয়ে থেমে যায়। তো শান্তিদি সেদিন আর কিচ্ছু বলেননি, উনি চুপচাপ শুয়ে পড়েন। এভাবেই চলতে থাকে। এই ঘটনার ঠিক 1 মাস পরে আবার উনি গাড়ি নিয়ে অন্য একটা নতুন জায়গায় সেট আপ করছিলেন, ওনাদের গোডাউন সেট আপের জন্য গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। এবং এই গাড়িটা নিয়ে উনি যে বেরো, সেটা হুগলির দিকে কোনো একটা জায়গায় উনি বেরিয়ে যান। বাড়িতে সবাই এটুকুই জানতো। আচ্ছা, এখানে আর একটা কথা বলে রাখি, যেটা শান্তিদি মেনশন করেছেন, যে ওনার হাজবেন্ড যে এই টাইপের কথাবার্তা বলতো বা এরকম যে একটা অ্যারোগেন্স ছিল, সেটা নিয়ে কিন্তু একমাত্র বাড়িতে শান্তিদি ছাড়া ওনার শ্বশুর শাশুড়ি কারোর কিন্তু কোনো কনসার্ন ছিল না, তারা কিন্তু এটাকে সম্পূর্ণভাবে সমর্থন করতেন। তো একদিন এরকম হুগলির দিকে ওনারা গাড়ি নিয়ে বেরিয়েছেন, শান্তিদি স্কুল থেকে চলে এসছেন বাড়িতে, উনি কাজকর্ম করছেন। তো এমন সময় বাড়িতে একটা ফোন আসে এবং ফোন এসে উনি মানে ওনার হাজবেন্ড আর কি বলছে যে আমি এখন 2 থেকে 3 দিন বাড়িতে থাকবো না, বাড়িতে আমি আসতে পারবো না, তো তোমরা কিন্তু কেউ চিন্তা করো না, আমি মাকে বলে দিও, মানে শান্তিদি আর কি ফোনটা রিসিভ করেছিলেন, তো শান্তিদিকে বলছে তুমি বাড়িতে বাবা মাকে বলে দিও, আমাকে এখন ফোনও করবে না, আমি ফোন সুইচ অফ করে দিচ্ছি, আমার ঠিক মনে হবে আমি ঠিক তোমাদেরকে ফোন করে নেব। এই বলে উনি ফোনটা কেটে দেন। তো শান্তিদি তো কিছু বুঝতে পারলেন না, মানে উনি যে একটা প্রশ্ন করবেন যে কেন তুমি 3 দিনের জন্য কোথায় যাচ্ছ, বাড়ি থেকে এরকম কোনো কথা হয়নি, আর উনি ব্যবসার কাজে কখনো মানে যেতেন আবার চলে আসতেন, এরকম থাকাথাকির কোনো ব্যাপার ছিল না। শান্তিদি কিছুই বুঝতে পারলেন না। আচ্ছা, এখানে এবার একটা কথা বলে রাখি, শান্তিদির যে এক ছেলে এক মেয়ে ছিল, তো ওনার যে ছেলে মানে উনি মানে শান্তিদি একদম নিজের মনের মতো করে ওনার ছেলে মেয়েকে মানুষ করছিলেন। কিন্তু যতই মানে একজন নিজের মনের মতো করে মানুষ করার চেষ্টা করুক না কেন, দুটো মানে বাচ্চারা তো তার আশেপাশে যেটা দেখে বা যেরকম একটা এনভায়রনমেন্টে থাকে, তারা কিন্তু সেই জিনিসটাকেই ফলো করার চেষ্টা করে বা তারা সেটা থেকেই আর কি নিজেদের শিক্ষাটা নেয়। তো শান্তিদির ছেলে মেয়ের ক্ষেত্রেও কিন্তু এই সেম বিষয়টা হয়েছিল। শান্তিদি মনে প্রাণে তার ছেলে মেয়েকে ভদ্র, সভ্য,
যেরকমভাবে মানুষের প্রতি দয়া, মানুষের প্রতি কাইন্ডনেস, একটা শান্ত ভাব যাতে আসা উচিত, যেভাবে ছেলে মেয়েদের মানুষ করা ঠিক সেভাবে উনি চেষ্টা করতেন। এবং শান্তিদির যে ছেলে ছিল সে কিন্তু একদমই শান্তিদির মতোই তৈরি হয়েছিল, একদম শান্ত শিষ্ট, কোনো কিছু বললে সেটাকে শান্ত মনে ভাবা, চিন্তা করা, বোঝা, তারপরে কথা বলা। শান্তিদির ছেলে কিন্তু পুরো শান্তিদির মতোই এই ম্যানারগুলোকে ফলো করতো। কিন্তু ওনার যে মেয়ে ছিল, শান্তিদির যে মেয়ে, তিনি কিন্তু আবার সে তার বাবার মতো হয়েছিল। বাবা বা তার দাদু ঠাকুমা যেরকম ঠিক সেরকম। সেও মানুষকে, সে তার বয়সে বড় মানুষকে যে সম্মান দেওয়া, বাড়িতে হয়তো সে কাজ করে তাদেরকে ছোট করে কথা বলা, তাদের সামনে রাগ দেখা, অ্যারোগেন্স দেখানো, এই জিনিসগুলো কিন্তু শান্তিদির মেয়ের মধ্যে চলে এসেছিল। স্বাভাবিকভাবেই শান্তিদি ওনার মেয়েকে যখনই এরকম, ওনার সামনে এরকম ব্যবহার উনি ওনার মেয়ের দেখতেন, স্বাভাবিকভাবেই উনি মেয়েকে শাসন করতেন। কিন্তু যখন আবার উনি ওনার মেয়েকে এইসব বিষয় নিয়ে শাসন করতেন, ওনার যে শ্বশুর শাশুড়ি ছিল তারা আবার কিন্তু তার মেয়েকে বেশি সমর্থন করতেন। তো এইটা নিয়ে কিন্তু শান্তিদির মনে এতদিন যেরকম হাজবেন্ডকে নিয়ে একটা মানসিক কষ্ট ছিল, ঠিক সেরকমই মানসিক একটা আরও কষ্ট ওনার মেয়েকে নিয়ে শুরু হয়। কারণ উনি একেবারেই চাইতেন না যে ওনার মেয়ে তার শ্বশুরবাড়ির মতো বাকি লোকেদের মতো হোক। উনি চাইতেন যে ওনার মেয়ের মধ্যে একটু মানে শান্তশিষ্ট ভাব আসুক, মানুষকে সম্মান করতে শিখুক। এবং এটার জন্য ওনার ওই মেয়ের স্কুল থেকেও কিন্তু মাঝে মধ্যে কমপ্লেন আসতো। আর যেহেতু শান্তিদি নিজে একজন টিচার ছিলেন, তো ওনারটা খুব খারাপ লাগতো যে ওনার মেয়ে পড়াশুনোয় একটু কম পড়াশুনো করলো বা পড়াশুনো একটু অমনোযোগী হলো, সেটা হয়তো কোনোভাবে বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু মেয়ের এই রকম মানে ব্যবহার, মানুষের প্রতি ব্যবহারটা এরকম খারাপ, এটা কিন্তু উনি মেনে নিতে পারতেন না। তো যাই হোক, তো সেদিন ওই ফোনটা আসে এবং ফোনটা আসার পর উনি কিছুই বুঝতে পারেন না। তো উনি সঙ্গে সঙ্গে ওনার শ্বশুর শাশুড়িকে জানান যে তার ছেলে এরকম ফোন করে বলেছে। তো তারাও খুব অবাক হয়ে যায়। উনি মানে সেই সময় হয়তো শান্তিদি ভেবেছিলেন যে হয়তো ওনার শ্বশুর শাশুড়ির সাথে কোনো কথা হয়েছে, অন্য কোথাও যাওয়ার কথা আছে। তো ওনারা বললেন না, কোথাও তো যাওয়ার কথা নেই, ওর তো গাড়ি নিয়ে ওখানে যাওয়ার কথা ছিল, তো সেখান থেকে ও তো ফেরত আসার কথা। আর বেশি দূর যায়নি, কলকাতা থেকে হুগলি এমন কিছু বিশাল দূরত্বও নয়। তো কিছুই বুঝতে পারছে না। তো এবার ওই যে শান্তিদির হাজবেন্ড যে বেরিয়েছিলেন, তো উনি ওনাদের বাড়ির যে আর কি যে গোডাউনটা ছিল সেখানে যে একজন ম্যানেজার ছিল, তো সেই ম্যানেজারকে সাথে নিয়ে ওনারা দুজনেই বেরিয়েছিলেন। তো ম্যানেজারকে বারবার ফোন করা হচ্ছে, সে ম্যানেজারও ফোন তুলছে না। তো সেদিনটা তো কিছুই বোঝা গেল না। তো সেই দিন অনেক রাতে, প্রায় ভোর রাতের দিকে এই শান্তিদির হাজবেন্ড ফোন করেছে বাড়িতে। ভালো কথা, ফোন করেছে, বা ফোন করার পরে শান্তিদি তো জিজ্ঞেস করছে তুমি কোথায়। আমি তো জিজ্ঞেস করলাম তোমার তো আজকে থাকার কোথাও কথা ছিল না, তাহলে তোমরা হঠাৎ করে থাকছো কোথায়, কেনই বা থাকছো, স্বাভাবিকভাবেই প্রশ্ন করেছে। তো প্রশ্ন করার পরে শান্তিদির হাজবেন্ড যেটা বলছে সেটা শুনে শান্তিদির মানে পায়ের তলা থেকে একেবারে যাকে বলে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। শান্তিদির হাজবেন্ড বলছে যে আমরা গাড়ি নিয়ে আসছিলাম এবং গাড়িটা কিন্তু শান্তিদির হাজবেন্ডই ড্রাইভ করছিল। তো ওনারা মানে জাস্ট হুগলি থেকে বেরিয়ে কলকাতার দিকে আসছিল। তো সেই সময় একটা জায়গা ছিল, ওনারা ভিতরের একটা রাস্তা নিয়েছিলেন, কারণ ওখানে একটা কোনো কাজ ছিল, ওখানকার ভিতরের কোনো রাস্তা দিয়ে একটা কোনো কাজ, দোকানে একটা কোনো কাজ ছিল। তারপরে আবার ওনাদের হাইওয়ে দিয়ে কলকাতা ঢোকার কথা। তো ওই ভিতরের যে রাস্তাটা ছিল, তো সেইখান দিয়ে আসার পথে শান্তিদির হাজবেন্ড একটা রিকশাকে ধাক্কা মারে। এবং রিকশায় ধাক্কা মারার ফলে রিকশায় যে আর কি ব্যক্তি ছিলেন তিনি স্বাভাবিকভাবেই পড়ে যান, এবং তিনি রাস্তার পাশে খুব বাজেভাবে পড়ে যান। এবং শুধু যে আরোহী ছিল সে পড়েছে তাই নয়, যে রিকশা চালক ছিলেন তিনিও পড়ে যায়। এবার ভিতরের ওই রাস্তা ওরকম একটা ঘটনা ঘটেছে, তো আশপাশ থেকে প্রচুর লোক ছুটে এসছে। এবং একটা রিকশাটা যেরকমভাবে যাওয়ার, একটা ভিতরের রাস্তা দিয়ে যেরকম স্পিডে রিকশা যাওয়ার কথা সেরকমই যাচ্ছিল। কিন্তু এই গাড়ি যেটা আর কি ওনার হাজবেন্ড চালাচ্ছিল, শান্তিদির হাজবেন্ড, উনি কিন্তু মানে প্রয়োজনের থেকে অতিরিক্ত বেশি স্পিডে চালাচ্ছিলেন। এবার হাইওয়েতে সোজা রাস্তা থাকে, কোনো সিগন্যাল থাকে না, সেখানে হাই স্পিডে গাড়ি চলার দরকারও আছে এবং সেখানে চালালে কোনো প্রবলেমও নেই। কিন্তু ভিতরের রাস্তায় যেহেতু অনেক বাঁক থাকে, রাস্তার মোড় থাকে, তো সেখানে তো অবশ্যই এত বেশি স্পিডে চালানো উচিত না। কিন্তু সেই স্পিডে উনি চালান এবং তার ফলে দুর্ঘটনাটা ঘটে।
এরপরে এরপরে যে আরও একটা যে বিষয় ঘটে সেটা হচ্ছে আশেপাশের লোকেরা যখন ছুটে আসে তখন কিন্তু ওরা গাড়িটা নিয়ে মানে ওনাদের এই গাড়িটাকে ধাওয়া করে, কেউ একজন বাইক নিয়ে লোকাল লোকেরা ধাওয়া করে, কিন্তু নাম্বারটাও হয়তো সেভাবে নোট করতে পারে না, যেহেতু সন্ধে মতো হয়ে গেছিলো। ওনারা তখন ভাবে যে এখন যদি ওনারা এই পথ দিয়ে বাড়ি ফিরে যায় তাহলে একটা প্রবলেম হতে পারে। তো তখন নাকি ওনার সাথে যে ম্যানেজার ছিল সেই ম্যানেজারই বুদ্ধিটা দেয় যে আমরা এখন বাড়ি ফিরবো না, আমরা এখন মানে ওই ম্যানেজারের একটা মামা বাড়ি রয়েছে, সেই মামা বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের দিকে। তো বলছে আমরা গাড়ি নিয়ে মুর্শিদাবাদ চলে যাই, তাহলে মানে মোটামুটি ব্যাপারটা নিয়ে যা হবার 1-2 দিন হবে, তার বেশি কিছু হবে না, তো তারপর আমরা ফিরে যাব। তো এই কথাটা যখন এই শান্তিদি শোনেন ওনার ভীষণ খারাপ লাগে এবং উনি বলেন যে তুমি ভিতরের রাস্তায় গাড়িটা যখন চালাচ্ছিলে তো তুমি কেন স্পিডে, এটা তোমারই দোষ, তোমার তো স্পিড কমানো উচিত ছিল। তো তখন বলতে যে আচ্ছা তুমি যে এভাবে যে পড়ে গেল দুজন, তো তারা তো নিশ্চয়ই ক্ষতি হয়েছে, তো তাদের কি হয়েছে, তারা কি কীরকম ইনজিওর্ড হয়েছে। তো খুব অদ্ভুতভাবে এবং খুব ক্যাজুয়ালি শান্তিনীর হাজব্যান্ড বলে যে ওরকম প্রত্যেক দিন দেশে কত কত মানুষ আঘাত পাচ্ছে, কত কত মানুষের এরকম দুর্ঘটনা ঘটছে, ওসব নিয়ে আমি একটুও চিন্তিত নেই, কিন্তু তুমি এই ব্যবসার এই মানে আমার 2-3 দিনের একটু লস হবে, তো তুমি এই ব্যাপারগুলো একটু দেখে নিও আর বাবাকে বলো এই ব্যাপারগুলো একটু বুঝে নিতে, মানে ব্যবসার কোনো হিসেবপত্রের কথা এরকম করে তারপরে বলেন। এইটা শোনার পরে শান্তিদি বলছেন যে না, এইটা তো মানে কোনোভাবেই একটা দুটো মানুষ এরকমভাবে ক্ষতি হলো, এবং একবার দুবার এই ঘটনা নয়, এই ঘটনা কিন্তু বারংবার ঘটছে এবং প্রত্যেকবারই শান্তিদির হাজবেন্ডের মধ্যে কোনো রকম কোনো অপরাধ বোধ কিন্তু কাজ করে না, এবং উনি এটা বুঝতেও পারেন না যে উনি কতটা বড় ভুল করছেন, ওনার নিজেকে যে শুধরানো উচিত এটা উনি একেবারেই মনে করেন না, আর প্রত্যেকটা মানুষের জন্য একটা তুচ্ছ তাচ্ছিল্য ভাব। তো শান্তিদি আর কোনো কথা বাড়ায় না এবং উনি ওনাকে যা যা ওনার মানে হাজবেন্ড বলেন যে ওনার শ্বশুর শাশুড়িকে বলতে, উনি সেই কথাগুলো বলে দেন। যাই হোক, এই 2 দিন পরে উনি বাড়িতে আসে। বাড়িতে আসার পরে শান্তিদি যেটা লিখেছেন যে আমার এত খারাপ লাগছিল, আমার হাজবেন্ডের প্রতি আমার এত রাগ ধরছিল যে আমি ওর সাথে আর না কথা বলতে পারছি না, মানে আমার এত রাগ হচ্ছে, এবং এই রাগটা আস্তে আস্তে শান্তিদির মনে কিন্তু উত্তর বাড়ছিল ওনার হাজবেন্ডের জন্য। সেটার কারণটা হচ্ছে ওনার মেয়ে ওনার তার বাবাকে খুব আইডিয়াল মানতো, আর মেয়েকে যতই বোঝানো হতো যে মানুষের সাথে এভাবে কথা বলতে নেই, এইভাবে বলতে হয়, এরকম করতে নেই, খুব জেদি একটা, খুব রাগী মুডি এরকম একটা মেয়ে তৈরি হচ্ছিল ওনার, শান্তিদির মেয়ে। তো যাই হোক, এর কিছুদিন কেটে যায় এবং ব্যাপারটা নিয়েও কিন্তু আর কোনো শোরগোল হয় না। ওখানে নাকি সেই মুহূর্তে একটা খুব বড় ব্যাপার হয়েছিল, মানে গাড়িটাকে ধরবে, মারধর করা হবে বা এরকম একটা যা হয় আর কি, একটা জায়গায় যদি এরকম অ্যাক্সিডেন্ট ঘটে এবং সেখানে যেখানে গাড়ি চালকেরই দোষ ছিল এবং সে না দাঁড়িয়ে এরকম করে চলে যায়, তো এটা আর কি ওনার খুব মানে বাজে ব্যাপার হয়ে গেছিলো। এবং পরে শান্তিদি ওই যে ম্যানেজার যে ছিল গাড়িতে, সেই ম্যানেজারের থেকে জানতে পারে যে যখন ওই অ্যাক্সিডেন্টটা ঘটে তখন শান্তিদির হাজবেন্ড যিনি গাড়িটা চালাচ্ছিলেন তিনিই কিন্তু উল্টে মানে ওখানে যারা আশেপাশের লোকজন ছিল বা যে রিক্সা চালক ছিল তাদেরকে কিন্তু আজে বাজে কথা বলতে থাকেন যে এই রিক্সাটাই বাজেভাবে চলছিল, এবং আশেপাশের লোকেরা যখন গাড়িটাকে প্রথমে ধরে ফেলেছিল তখন তাদেরকেও কিন্তু গালিগালাজ করতে থাকেন, এবং করে ওই গাড়ি নিয়ে কিন্তু উনি ফুল স্পিডে বেরিয়ে যান। যাই হোক, তো এই ঘটনার ঠিক 1-1.5 মাস পরে একদিন হঠাৎ করেই সেদিনকে আর কি খুব বৃষ্টি পড়ছে, এবং শান্তিদির যে হাজবেন্ড তিনি কিন্তু মানে ব্যবসা আর মানে সংসারের যেটুকু যা উনি দেখতেন খুবই সামান্যই উনি দেখতেন, পুরো বিষয়টাই শান্তিদিকে সামলাতে হতো, বাকি ওনার পুরো জীবন জুড়ে ছিল ওনার ব্যবসা। তো একদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছে এবং ওনাদের মোটামুটি ব্যবসার যা যা কাজ ছিল সেটা মোটামুটি হয়ে গেছে আর কি। তো ওনার হাজবেন্ড হঠাৎ করেই বলছে সকালবেলা উঠে যে আজকে আমি এই ফোনেই সমস্ত হিসেবপত্র নিয়ে নেব, আজকে আর আমি বেরোবো না। এবার সেদিন আবার ওনার যে ননদ ছিল, শান্তিদির যে ননদ, তার বাড়িতে কিছু একটা ঘটনা মানে কিছু একটা ঘটেছিল, মানে পুজো হোক বা কিছু একটা আর কি সিচুয়েশান ছিল, তো সেই জন্য এই শান্তিদির শ্বশুর শাশুড়ি কিন্তু তার আগের দিনই তার ননদ মানে তার মেয়ের বাড়ি চলে গেছিল। এবার ঘরে বাড়িতে শান্তিদির হাজবেন্ড এবং ওনার 2 ছেলে মেয়ে। এবার ওনার বাড়িতে ওনার ছেলে মেয়ে স্কুলে চলে গেছে, আর শান্তিদিরও সেদিনকে কিন্তু স্কুলে কিছু একটা এক্সাম কিছু একটা ছিল, তো উনি গেছেন। তো রান্নাবাড়ি উনি করে দিয়ে গেছেন, আর শান্তিদির হাজবেন্ড একাই বাড়িতে ছিলেন।
এবার যখন ওনার মানে স্কুলে প্রায় একটা পিরিয়ড হয়ে গেছে, 12:30টা বাজে, সেই সময় শান্তিদির হাজবেন্ড হঠাৎই শান্তিদিকে ফোন করে। এবার ওই টাইমে শান্তিদির হাজবেন্ড কখনোই কিন্তু শান্তিদিকে ফোন করে না, আর ইন জেনারেলও খুব দরকার ছাড়া উনি ফোন করতেন না অতটা। শান্তিদি অবাক হয়ে গেছে, ভেবেছে যে হয়তো আজকে বাড়িতে আছে, হয়তো কিছু খুঁজে পাচ্ছে না তাই ফোন করেছে। তো উনি না প্রথমে ফোনটা ধরেননি। তো প্রথমে ফোনটা বেজে বেজে গেছে, আবার উনি দেখছেন ঠিক 2 মিনিট পরে 3 মিনিট পরে আবার ওনার হাজবেন্ড ফোন করেছে। তো ওনার একটু অবাক লাগে যে কী ব্যাপার, ফোন করছে কেন। তো ফোনটা উনি তুলেছেন। ফোনটা তোলার পরে মানে যেটা শান্তিদি ইমেলে লিখেছে আমাকে, যে একটা মানুষ যেভাবে কথা বলে, তার কথার যেরকম টোনাল কোয়ালিটি থাকে বা যেরকম ভাব নিয়ে কথা বলে, ঠিক একটা অন্যরকম ভাব নিয়ে যেন শান্তিদির মনে হলো যে ওনার হাজবেন্ড বলছে, এবং ওনাকে বলছে যে তুমি কি আজকে একটু তাড়াতাড়ি ফিরতে পারবে। শান্তিদি লিখেছেন যে আজ পর্যন্ত কোনো দিনও মানে সংসারের দরকার ছাড়া বা মানে কোন একটা হয়তো কাজ আছে, সেটা উনি শান্তিদিও হয়তো জানে, তো সেটা আগে থেকেই হয়তো ওনার হাজবেন্ড বলে দেয় যে দেখো তোমাকে কিন্তু অমুক দিন আগে চলে আসতে হবে, তোমাকে এই কাজটা করতে হবে। কিন্তু হঠাৎ করেই শান্তিদিকে বলছে ওনার হাজবেন্ড যে তুমি কি একটু তাড়াতাড়ি আজকে ফিরতে পারবে। উনি ভাবছেন যে কী ব্যাপার হলো, এরকম তো কখনো বলে না। তো শান্তিদি জিজ্ঞেস করেছে যে কেন, তোমার কি কিছু দরকার আছে, কিছু কি তুমি খুঁজে পাচ্ছ না, কিছু কি ব্যাপার। তো শান্তিদির হাজবেন্ড বলছে না কিছু ব্যাপার না, এমনি তোমাকে জাস্ট বললাম। শান্তিদি বলছে না আমি আজকে কী করে আমি তাড়াতাড়ি ফিরবো। তো তারপরে শান্তিদি ফোনটা রেখে দেয়, এবং রাখার পরে না উনি ভাবছেন যে কী ব্যাপার হলো, আমাকে কেন আসতে বলছে। উনার না মানে কিছু একটা মনের মধ্যে সন্দেহ হয় যে আমাকে হঠাৎ করে বললো কেন। তো উনি তখন বাড়িতে উনি ওনার ফাদার ওনার হাজব্যান্ডকে ফোন করেন না, কিন্তু উনি স্কুল থেকে ওই টিফিন পিরিয়ডে বেরিয়ে যান, হাফ টাইমে বেরিয়ে যান। এবারে বেরিয়ে যখন উনি গেছেন, উনি যেটা উনি লিখেছেন যে উনি আস্তে আস্তে ওনার মনে হচ্ছে যে কিছু তো একটা ব্যাপার আছে, কিছু একটা, যে মানুষটা আমার কোনো কথা সেভাবে পাত্তাও দেয় না, খুব মানে আগে থেকে কোনো কাজের কথা ব্যাপার থাকলে তাহলেই আমাকে কখনো বলে যে ঠিক আছে তোমাকে এই জিনিসটা সে দেখতে হবে। আমি যখন জিজ্ঞেস করলাম যে কেন তুমি আমাকে তাড়াতাড়ি আসতে বলছো, আর ওনার হাজবেন্ড কিন্তু মানে কিছু কাজ থাকলে মুখের উপর বলে দেয় যে তোমাকে এই কাজটা করতে হবে, কিছু বললেও না, তো ওনার না সন্দেহটা বাড়তে থাকে। যাই হোক, তো উনি যখন বাড়িতে এসে যখন উনি মানে ঢুকেছেন, তো সেদিনকে কিন্তু ওনাদের গোডাউন বন্ধ ছিল, ঠিক আছে, বাড়িতে পুরোটাই উনি একা ছিলেন। উনি দেখছেন যে ওনাদের ঘর থেকে মানে ঢুকে একদম ঘরের ভিতরে ঢোকার জন্য একটা বড় কোলাপসিবলের গেট আছে। তো সেই গেটটা তালা দেওয়া নেই, কিন্তু ভিতর থেকে দেওয়া রয়েছে। তো উনি গ্রিলের ওখানে একটা কলিং বেল আছে, তো উনি কলিং বেল প্রেস করছেন। তো মানে ভিতরে আওয়াজ যাওয়ার কথাই, বাট কেউ বেরোচ্ছে না, ওনার হাজবেন্ড বেরোচ্ছে না। তো উনি দুবার কলিং বেল প্রেস করলেন, তো ভাবলেন যে হয়তো ঘুমিয়ে ঠুমিয়ে গেছে। তো উনি কী করলেন, ওই কোলাপসিবলের ভিতর থেকেই মানে একটা হাত ঢুকিয়ে উনি কয়লাটাকে খুলেছে, মানে কোলাপসিবলের মাঝখানেও একটা কয়না মতো ছিল, সেটাকে খুলে উনি গেটটাকে নিজেই খুলেছে। খোলার পরে উনি বুঝতে পারছেন যে ওনার হাজবেন্ডের একটা মানে একটা গোঙানির আওয়াজ পাচ্ছেন উনি, কিন্তু মানে কেন গোঙাচ্ছে কী জন্য উনি কিছু বুঝতে পারছে না। তো উনি মানে জাস্ট ওনার ব্যাগটার সামনে ছিল, তো একটা টেবিল ছিল, তো টেবিলের উপরে ব্যাগটা রেখে সামনের টেবিলটায় রেখে উনি হনহনিয়ে ঘরের ভিতরে ঢোকেন। তো ঘরের ভিতরে ঢুকে উনি দেখছেন যে ওনার হাজবেন্ড খাট থেকে নিচে মানে খাট আর দেওয়ালের মাঝখানে একটা জায়গা রয়েছে, সেই জায়গাটার কাছে বসে রয়েছে, এবং বসে কীরকম একটা ব্যথায় মানে কোঁকানি দিয়ে একটা কান্না টাইপের বা চাপা যদি কেউ মানে গোঙানির আওয়াজ পাওয়া যায়, ঠিক যেরকম মুখ থেকে আওয়াজ কেউ বের করবে ঠিক সেরকম একটা আওয়াজ। তো উনি তো দেখে চমকে গেছেন, উনি সঙ্গে সঙ্গে গিয়ে ওনার হাজবেন্ডকে ধরেছেন। তো ধরে দেখছে মানে ধরে তোলার চেষ্টা করেছে। তো মানে যেই মুহূর্তে তোলার চেষ্টা করেছে, তো সেই মুহূর্তে দেখছে মানে ওনার হাজবেন্ড যেই মুহূর্তে শান্তিদিকে দেখেছে, মানে উনি না মানে ওনার মানে হাতটা বাড়িয়ে দিয়েছে, এবং মনে হলো যেন উনি খুব স্বস্তি পেল, খুব শান্তি পেল, খুব স্বস্তি পেলেন ওনার হাজবেন্ড। তো শান্তিদি জিজ্ঞেস করছে যে কী ব্যাপার, তুমি এখানে কি করছো, আর তুমি এরকম করে কি হয়েছে তোমার। মানে তখন দেখছে যে ওনার কপালের কাছে একটু লাল মতো হয়ে রয়েছে, হাতের কনুইয়ের কাছে একটু ঘষটা মতো লেগেছে এরকম। তো তখন মানে যা হয় আর কি, একটা কথা আছে দেখবেন মেল ইগো বলে। তো যখন ওরকম অবস্থায় শান্তিদি ওনার হাজবেন্ডকে দেখতে পায়, হয়তো মানে সেই মুহূর্তের জন্য মানে উনি স্বস্তি পেলেও, যে মুহূর্তে ওনার হাজবেন্ড বুঝতে পারে যে শান্তিদি বুঝতে পেরেছে যে কিছু একটা সমস্যা হয়েছে, তো হঠাৎ করেই সেই ইগো থেকেই হোক বা যে কোনো কারণেই হোক,
শান্তিদির হাজবেন্ড বলছে, তুমি এখন এলে কেন? তোমাকে তো আমি আসতে বলিনি তাড়াতাড়ি, তুমি কেন এখন এলে? তুমি ক্লাস পুরো না করেই চলে এলে? তখন উনি বলছেন যে হ্যাঁ, আমি ক্লাস না করেই পুরোটা চলে এসেছি, তুমি হঠাৎ করে বললে, আমি ভাবলাম যে কিছু সমস্যা হয়নি, তো তুমি হয়তো কিছু খুঁজে পাচ্ছ না। তখন না ওনার হাজবেন্ড মনে হলো যে একটু বিরক্ত হলো। তো শান্তিদি তারপরে বলছে, তোমার এখানে লাগলো কি করে? তখন বলছে, না কিছু হয়নি, জাস্ট একটুখানি ঘষতে গেছিল আমি। তখন বলছে, তা তুমি ওখানটায় বসেছিলে কেন? তুমি খাটে না বসে, আর এখানটাতে তো এমন নয় যে খুব ছোট জায়গা, পড়ে গেলে কেউ উঠতে পারবে না, সেরকমও নয়। তো ওনার হাজবেন্ড না মানে মনে হলো যেন চেপে গেলেন ব্যাপারটা, কিছু এই বিষয়টা নিয়ে কোনো কথা বলতে ইচ্ছে করেই চাইছেন না। তো উনি তারপরে উঠে চলে গেলেন। তো তারপরে শান্তিদি ওনার ড্রেস চেঞ্জ করতে উনি অন্য ঘরে গেছেন। মানে যেই মুহূর্তে উনি ড্রেসটা চেঞ্জ করছেন অন্য ঘরে, ঠিক সেই মুহূর্তে উনি একটা ঠাস করে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পেলেন। ঠাস করে কিছু একটা পড়ে যাওয়ার, এবং সেটা রান্নাঘর থেকে। তো উনি ভাবলেন যে কি আবার ফেললো, মনে মনে আর কি শান্তিদি ভাবছেন যে কি আবার ফেললো, আবার ওটাকে ঠিক করতে হবে। তো শান্তিদি জাস্ট চেঞ্জ করে মানে ঘর থেকে বেরোতে বেরোতে বলছে যে তুমি আবার রান্নাঘরে গেলে কি করতে, তোমার কি দরকার ছিল আমায় বলতে, আমি দিতাম, কি আবার ফেললে বলো তো। তো তখন দেখছে শান্তিদি রান্নাঘরে ঢুকে যে ওনাদের মানে একটা যে কিচেনটা রয়েছে সেই কিচেনের উপরে কিছু বাঙ্ক রয়েছে। তো সেখানে ওনাদের মানে ডালের, বড় বড় ডালের আর কি 4-5 কেজির যে জারগুলো থাকে সেগুলো রাখা থাকে। তো দেখছে ওনার হাজবেন্ড মানে পুরো আধ বসা, মানে আধা দাঁড়ানো আধা বসা টাইপের একটা হয়ে আছে, এবং মাথার উপরে ওনার ওরকম একটা ডালের যে বড় যে এরকম জার ছিল সেটা পড়েছে, এবং পড়ে ডাল তো নিচে পড়ে গড়িয়ে গেছে, এবং ওনার মাথায় সাইডে যে বেশ লেগেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, এবং ওনার ঠোঁটের কাছটা কিন্তু কেটে গেছে। তো উনি তো ওই দেখে অবাক হয়ে গেছেন, খুব ভয়ও পেয়ে গেছেন শান্তিদি। তো সঙ্গে সঙ্গে উনি বলছেন, বাবা তুমি কি পারতে যাচ্ছিলে ওখান থেকে, দেখছো তোমার ঠোঁট কেটে গেছে, তুমি এরকমভাবে 4-5 কেজির এরকম ডাল যদি কারোর মাথার উপরে ঘাড়ের কাছে পড়ে তার তো ভালোই লাগবে। তো উনি সঙ্গে সঙ্গে ওনার হাজব্যান্ডকে সরিয়ে জায়গাটা পরিষ্কার করেছেন। তো তখন না মানে বলছে যে তুমি কি করতে রান্নাঘরে এসেছিলে, আর তোমার এভাবে পড়লোই বা কী করে, আর তুমি ওপরেই বা হাত দিলে কেন? তো তখন বলছে, না আমি ভাবছিলাম যে একটুখানি, কোনোদিনও তো তোমার জন্য কিছু করিনি, তুমি স্কুল থেকে এসছো, ভাবলাম তোমার জন্য একটু চা করি। তো তখন শান্তিদি না মানে আরও রেগে গেছে, যে তুমি বলছো যে তুমি মানে আমি চা করা মানে চায়ের যে পাতা সেটা সেটা যেটা আমি রাখি সেটা আমি অত উঁচুতে রাখবো? তুমি তো জানো, তুমি যখন জানো না যে ওখানে ওটা থাকে, তুমি ভাবলে কি করে যে অত উঁচুতে আমি রাখবো? তুমি আগে হাতের সামনে জিনিসগুলো দেখতে। তো যাই হোক, তো শান্তিদি আলটিমেটলি তারপরে চাটা করলেন। এবার দুজনে মিলে চাটা খাচ্ছে, এবার ওনার ছেলে মেয়েদের আসার টাইম হয়ে যাচ্ছে। তো তখন না মানে শান্তিদি বুঝতে পারছে যে কিছু একটা ওনার হাজবেন্ডের মনের মধ্যে চলছে, মানে কিছু একটা বলতে চাইছে বাট বলতে পারছে না। এমন সময় হঠাৎ করেই শান্তিদির হাজবেন্ড মানে চাটা উনি খেয়ে টেবিলের উপরে রেখেছে, এবং যেটা শান্তিদি লিখেছে যে কোনোদিনও কিন্তু মানে উনি হয়তো চাটা খেয়ে রাখলো বা একটা খাবার খেয়ে বাটিতে রাখলো, সেই বাটিটা তোলা বা চায়ের কাপটা তুলে কিচেনে নিয়ে যাওয়া, সেটাকে ধোয়া বা বেসিনে জাস্ট রাখা, এগুলো কোনোদিনই ওনার হাজবেন্ড করেনি। কিন্তু সেদিন হঠাৎ করেই উনি নিজের খাওয়া চা খাওয়া কাপটা তো নিয়েছেন, সাথে সাথে শান্তিদিরও খাওয়া চা খাওয়া কাপটা যখন নিয়ে কিচেনের দিকে যেতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে মানে কোনোখানে কিছু নেই, না জল পড়েছিল না তেল পড়েছিল, কিছুই না, হঠাৎ করেই ওনার হাজবেন্ড কিন্তু পা পিছলে একদম শান্তিদির চোখের সামনে কিন্তু ধমাস করে পড়ে যায়। সঙ্গে সঙ্গে শান্তিদি আবার তুলেছে, বলছে তোমার কি হয়েছে আজকে, তুমি এরকম কেন করছো, তুমি আবার এখানে পড়ে গেলে কি করে? তো তখন শান্তিদির হাজবেন্ড না মানে খুব ভয় পেয়ে গেছে। তো ওনাকে তখন বলছে যে আমি বুঝতে পারছি না যে সকাল থেকে আমি না মানে কীভাবে যে আমি আঘাত পাচ্ছি আমি বুঝতে পারছি না। আমি সকাল থেকে তুমি একবার দেখছো পড়ে গেছে, বলছে আমি নিয়ে 5 বার পড়লাম, শুধু পড়েই গেছি আমি 5 বার। তারপরে বলছে যে পরে ওনার আঙুলটা দেখাচ্ছে, শান্তিদি তখনও খেয়াল করেনি। তো উনি স্নান করতে গেছিলেন, তো স্নান করতে গিয়ে ওনার বাথরুমে যে শাওয়ার ছিল সেই শাওয়ার হেডে ওনার আঙুল কেটে গেছে, সেটাকে ঠিক করতে গিয়ে ওনার মনে হয়েছে শাওয়ার হেডটা ঠিক নেই, তো ওটাকে ঠিক করতে গিয়ে ওনার আঙুল কেটে গেছে, হাতে ছড়ে গেছে, বিভিন্ন জায়গায় উনি বিভিন্নভাবে আঘাত পেয়েছে। আর এই যে রিসেন্ট যে উনি রান্নাঘরে পড়ে গেলেন তাতে কিন্তু উনি কোমরে চোট পেয়েছিলেন। তো সেই দিন যেটা শান্তিদি লিখেছে যে আমি মানুষটাকে বললাম তুমি আমার চোখের সামনে বসো, কিচ্ছু হবে না, তুমি আর পড়ে যাবে না, আর কোনো ব্যথা লাগবে না। ওনার ছেলে মেয়ে স্কুল থেকে এসছে, স্কুল থেকে আসার পরে ওনার ছেলে মেয়েকে উনি খেতে দিচ্ছেন। তো জাস্ট এমনি চেয়ারে উনি বসে রয়েছেন, তো কিছু হচ্ছে না, সব কিছু ঠিকঠাক রয়েছে। ওনার হাজব্যান্ড বলছে আমি একটুখানি ঘরে যাচ্ছি, কারণ উনি কোমরে একটু ব্যথা পেয়েছিলেন, তো উনি জাস্ট
ওনাদের ওই বসার ঘরটা থেকে উনি বেডরুমের দিকে গেছেন। ঠিক সেই সময় ওনাদের যে বেডরুমের যে আর কি যে দরজা ছিল, সেই দরজার ওখানে না মানে পুরোনো পুরোনো দিনের আর কি ওই পর্দা টাইপের সিস্টেম ছিল। তো সেই পর্দা সিস্টেমের যে অ্যালুমিনিয়ামের যে রডটা থাকে সেটা কিন্তু খুব মোটা ছিল, কোনোখানে কিছু নেই, সেই অ্যালুমিনিয়ামের সেই রড সহ সেই মোটা পর্দাটা কিন্তু ঠাস করে এসে ওনার কপালে লাগে, এবং তাতে ওনার কপাল কিন্তু ফেটে যায় না, বাট ফুলে যায়। শান্তিদি লিখেছেন যে আমি স্কুল থেকে আসার আগে অবধি তো কী কী ঘটেছে আমি চোখের সামনে ঘটেনি, কিন্তু ওই দিন মানে ওই ৩১ বার যে উনি আঘাত পান, তার মধ্যে ১৮টা আঘাত কিন্তু আমার চোখের সামনে উনি পেয়েছিলেন। মানে ছোট ছোট কারণে কিভাবে কিভাবে লাগছে তার কোনো মানে স্থিরতাই নেই। মানে তারপরে রাতের বেলা ওনারা খেতে বসেছে, তো ওনার যে মেয়ে ছিল, তো সে হঠাৎ করে বলেছে আমি নুডলস খাবো। তো বাইরে থেকে ওনার শ্বশুরমশাই নুডলস নিয়ে এসে রাতের বেলা ফিরেছে, তো নুডলসটা নিয়ে এসছেন। তো সেই নুডলসটা খেতে গিয়ে বলছে যে মানে জাস্ট ফর্ক দিয়ে মানে কাঁটা চামচ দিয়ে আর কি খাচ্ছে, খেতে খেতে সেই কাঁটা চামচটা কীভাবে যে ঠোঁটের মধ্যে মানে ঠোঁটের মধ্যে থেকে গিয়ে জিভে লাগলো, যে ঠোঁট থেকেও রক্ত পড়ছে, জিভ থেকেও রক্ত পড়ছে। মানে এরকম আমি নিজের জীবনে কোনোদিনও দেখিনি। মানে মানে আমিও যেই ঘটনাটা আপনাদেরকে বলছি, একই দিনে একটা মানুষ ৩১ বার আলাদা আলাদাভাবে আঘাত পায়, এটা কিন্তু আমিও কোনোদিনও শুনিনি। মানে এই করতে করতে রাতের বেলা ইভেন উনি জল খাচ্ছেন, জল খেতে মানে খাটের মধ্যে বসে বসে উনি যা বোতল থেকে জল খাচ্ছেন, সেই জল খেয়ে উনি এত জোর উনি বিষম খান যে মানে পুরো একদম শ্বাসকষ্ট উঠে যাচ্ছিল এরকম টাইপের। মানে আরেকটু হলে হয়তো ডাক্তার ডাকতে হতো। এইরকম যখন মানে ৩১ বার এরকম ঘটনা ঘটলো, তখন না মানে শান্তিদি আর মানে নিজেকে ঠিক রাখতে পারেননি। তো উনি তখন ঠাকুরকে মানে মনে মনে ডাকেন, উনি বুঝে গেছে যে কিছু তো একটা গন্ডগোল হয়েছে। তো উনি মানে উনি দীক্ষিত ছিলেন শ্রীকৃষ্ণজির মন্ত্রে। তো উনি ওনার কি আর করবেন, ওই রাতের বেলা তার কিছু করার নেই। উনি তখন শ্রীকৃষ্ণজিকে বারবার ডাকছেন যে এরকম কেন হচ্ছে ওর সাথে বারবার, মানে এটা কি কোনো বড় কিছু ঘটবে। তো তখন উনি ওনার যে বীজ মন্ত্র ছিল, সেই বীজ মন্ত্র ওনার হাজবেন্ডের মাথার উপরে 10 বার উনি জপ করেন। তো তখন উনি ওনার শ্বশুরমশাই চলে এসেছিলেন, তো ওনার শাশুড়ি মা আসেননি। তো শান্তিদি তখন ওনার শাশুড়ি মাকে ফোন করে বললো যে তুমি কালকেই চলে আসো। তো আসার পরে তো উনি পুরো ঘটনাটা বলছে, এবং এই একটা দিনের ৩১ বারের আঘাতের ঘটনার পরে শান্তিদি যেটা লিখেছে যে আমার হাজবেন্ডের মধ্যে না মানে পুরো ও প্রচণ্ড ভয় পুরো সিঁটিয়ে গেছে। ওর ঠোঁট কেটে গেছে ২ বার, জিভ কেটে গেছে, কপালে ৩-৪ জায়গায় চোট পেয়েছে, পিঠে চোট পেয়েছে, কোমরে চোট পেয়েছে। তারপরে মানে উনি যখন আর কি এটা এটা আবার ঘটেছিল ওনার স্কুল থেকে আসার আগে, সেটা হচ্ছে উনি হেঁটে জাস্ট এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছিলেন গোডাউনের তালাটা বন্ধ করে। সেই সময় উনি হঠাৎ করেই ঘরের টেবিলে ওনার পায়ের সাথে ধাক্কা লাগে, এবং কোনোখানে কিছু নেই, ওনার নখ উল্টে যায়, ওনার পায়ের বুড়ো আঙুলের নখ উল্টে যায়, এবং সেটাতেও প্রচণ্ড বিষ ব্যথা। মানে ওনার সারা গায়ে ব্যথা, আর ছোটোখাটো ব্যথা তো ওনার লেগেইছে। এবং লাস্ট ওনার যেটা উনি আঘাত পান সেটা হচ্ছে ওই বিষম খেতে খেতে, জলটা খেতে উনি বিষম খান, এবং তাতে ওনার এত জোরে কাশি হয় উনি কিন্তু মনে হয় ওনার বুকে প্রচণ্ড ব্যথা লাগে। তো এরকম করে মানে এই ৩১ বার একই দিনে আঘাতের ঘটনায় ওনার না মানে পুরো কনফিডেন্স লেভেল চলে গেছিলো, এবং যে মানুষটা সবসময় খুবই আর কি সবসময় একটা উগ্র মেজাজ দেখাতো, সেই মানুষের মেজাজ চলে গেছে, সে মানে একদম দেখার মতো নয়। তো তখন শান্তিদির মানে মনে মনে ভাবলেন যে কিছু তো একটা গন্ডগোল হয়েছে। তো তারপরে শান্তিদি মানে পরের দিন যেটা হচ্ছে, যে পরের দিন আর ওনার হাজবেন্ড না মানে বিছানা থেকে উঠতে পারছে, সারা দেহে এত ব্যথা, প্লাস ঠোঁট ফুলে গেছে, ফুলে একদম কীরকম একটা হয়ে গেছে, ওনার জিভে উনি খেতে পাচ্ছেন না, জিভ কেটে গেছে, তারপরে ওনার গালে ব্যথা লেগেছে, কপাল ফুলে গেছে, তারপরে ওনার ঘাড়ে ওই জিনিসটা পড়ে, ওই ডালের কৌটো পড়ে ওনার ঘাড় প্রচণ্ড ব্যথা। তো মানে উনি আর বিছানা থেকে উঠতে পারছেন না। তো ডাক্তার বাড়িতে আনা হলো, ডাক্তার দেখে কয়েকটা টেস্ট দিল করতে, ওষুধ দিল, বাট সব কিছুর পরেই না মানে মনে হচ্ছে যেন শান্তিদি মানে বুঝতে পারছে যে ওনার হাজবেন্ডের কিছু একটা সমস্যা হচ্ছে। আর একটা যেটা হলো যে শান্তিদি মানে আর কি ওনার ঘর থেকে এ ঘর থেকে ও ঘরে গেলে ওনার হাজবেন্ডকে ছেড়ে যদি এ ঘর থেকে ও ঘরে যাচ্ছে, তাতেও শান্তিদির হাজবেন্ড বলতে না না তুমি আমার পাশে থাকো, যে মানুষ কোনোদিন এরকম কোনো কথা কখনো বলেনি। যাই হোক, তো তারপরে একজন মানে বিভিন্ন ওষুধ টষুধ খাওয়ানো হলো, এক্স রে করা হলো, তো একটু একটু জায়গায় সমস্যা পাওয়া গেল, ওনার ঘাড়ে একটু সমস্যা এসেছিলো, ওই জিনিসটা যে ঘাড়ের উপরে পড়েছিল। তো
মানে মেডিকেশন চলতে লাগলো, বাট যেটা ঘটনা ঘটলো যে বিভিন্ন সময়ে কিন্তু শান্তিদির হাজবেন্ড ছোট ছোট বিষয় যেখান থেকে দুর্ঘটনা ঘটার কোনো কারণ নেই সেখানেও কিন্তু ওনার হাজবেন্ড চোট পেতে লাগলো, এবং ছোট ছোট কারণে কিন্তু ওনার ক্ষতি হতে থাকলো। এবং শুধু এদিকে ক্ষতি হলো না, ব্যবসায়িক দিক থেকেও কিন্তু বেশ কিছু ক্ষতি হওয়া শুরু হলো। তো এই সমস্ত কিছু দেখে ওনারই স্কুলের একজন কলিগ বলে যে আমার একজন পরিচিত আছে, তুমি কিন্তু তাকে দেখাতে পারো। তো ওনার হাজবেন্ডকে বলা হলো যে তার কাছে যাওয়ার জন্য, কিন্তু ওনার হাজবেন্ড কোনোভাবেই রাজি হলেন না। এবং একটা বিষয় হলো যে ওনার হাজবেন্ডের মধ্যে যে আগে একটা যেরকম একটা ভাব ছিল, একটা উগ্র ভাব ছিল, একটা প্রচণ্ড মানে রেগে যাওয়া ভাব ছিল, একটা মানে জেদ ছিল, সেটা কিন্তু অনেকটাই আস্তে আস্তে কমতে থাকলো। তো শান্তিদি বুঝলেন যে কিছু এবার করতে হবে। তো শান্তিদি একাই তার কাছে গেলেন ওনার হাজবেন্ডের একটা ছবি নিয়ে। তো যে ভদ্রলোকের কাছে উনি গেছিলেন সেটা কিন্তু হচ্ছে হুগলির গুড়াপে। আপনারা হয়তো মানে জায়গাটা নাকি খুবই ওয়েল নোন একটা জায়গা, এখানে সেই জায়গায় গুড়াপে এই জায়গা এই কাজগুলোই হয়। তো আপনারা হয়তো অনেকে জানেন, যেটা শান্তিদি লিখেছেন ওটা অনেকে জানে এই জায়গাটা সম্পর্কে। তো গুড়াপে যান, তো গুড়াপে গিয়ে ওখানে একটা গাছের শিকড় দেয়, বলেছে যে শিকড়টা তোমার হাজবেন্ডকে 21 দিন পরে রাখবার, 21 দিন কিন্তু কোনো আমিষ খাওয়া যাবে না, শুধু নিরামিষ খেতে হবে। আর যেটা বলেছিলেন যে তোমার স্বামীর ক্ষেত্রে যেটা হচ্ছে না, যে ওই একই দিনে 31 বার আঘাত পেয়েছে, এছাড়াও পরপর পরপর ও বিভিন্ন কারণে আঘাত পাচ্ছে যেখান থেকে ওর আঘাত পাওয়ার কথা নয়, বলছে সবটাই ওর কর্মফল। ও মানুষকে একসময় এত ছোট করেছে, মানুষের কষ্ট, যে মানুষ ওর জন্য যারা আঘাত পেয়েছিল, ওর জন্য যাদের ক্ষতি হয়েছিল, সেইটাকে ও কখনোই মানে গ্রাহ্য করেনি এবং নিজের মন মতো কাজ করে গেছে। এখন এটা ওর কর্মফল, ওকে ভগবানই কর্মফলটা দিচ্ছে। বলছে আমি তো ওকে সেই জায়গা থেকে তো বিরত করতে পারবো না, তবে ওকে এবার ও যদি আজকে থেকে নিজেকে চেঞ্জ করে, ও যদি নিজের ভুল বুঝতে পারে এবং ভুল বুঝে ভগবানের কাছে যদি ও ক্ষমা চায়, যে আমি যে মানুষগুলোকে ক্ষতি হয়েছে আমার জন্য, আমি তাদের কাছে গিয়ে তো ক্ষমা চাইতে পারছি না, কিন্তু আমি প্রায়শ্চিত্ত করতে চাই, বলছে তাহলে কিন্তু ভগবান ওকে হয়তো ক্ষমা করবেন। আর যে সমস্ত মানুষের ওর জন্য ক্ষতি হয়েছে, বলছে যে একজনের কিন্তু ওর জন্য বিশাল ক্ষতি হয়েছে, এবং সেটাও বলে দিয়েছিল ওই গুড়াপে, যে কোনো একজন মানে রিক্সাওয়ালা যে ছিল, একজন রিক্সা চালাচ্ছিল, তার কিন্তু অনেক ক্ষতি হয়েছিল। মানে ও ধাক্কা মেরেছিল, তারপরে হয়তো সে পড়ে গেছিল, তারপরে তো কি হয়েছিল কেউ জানে না। তো বলছে যে তার রুজি রুটি বন্ধ হয়ে গেছিল অনেক দিনের জন্য, সে হয়তো খুব সিরিয়াস তার আঘাত পেয়েছিল। বলছে সেই সব মানুষের হাইগুলো কিন্তু ওর লেগেছে, সে মানুষগুলো হয়তো ডাইরেক্ট ওকে দেখতে পায়নি, কিন্তু মানুষের ক্ষতি করলে তার তো একটা মানে ভালো কিছু করলে যেমন একটা খুব ভালো মানুষের মনের ভিতর থেকে তার অন্যের জন্য ভালো বেরোয়, তো বলছে খারাপেরও তো একটা হাই লাগে। তো বলছে সেই হাইগুলো ওর লেগেছে, এবং সেই জন্যই কিন্তু ওর সাথে এই ঘটনাগুলো ঘটছে। এতদিন ঘটেনি কিন্তু এবার ঘটছে। তো তখন বললো যে এই মূলটা ওকে দিতে হবে, এবং ওকে ভালো ভালো কাজ করতে হবে। ও তো অনেক মানুষের জন্য, ওর জন্য তো ক্ষতি হয়েছে, ও যে উল্টো করতে হবে, এবার ওকে মন থেকে করতে হবে সেটা, এবং ওকে নিজেকে করতে হবে। তো ওই মূল উনি নিয়ে যান, এবং সেই মূলগুলো আবার 1 সপ্তাহ পর পর চেঞ্জ করতে হতো। তো এই পুরো জিনিসটা কিন্তু শান্তিদি একা করেন। শান্তিদি একা ওই গুড়াপে যেত, গিয়ে ওই গাছের মূলটা নিয়ে আসতো, এবং ওখানে কিন্তু প্রচুর লাইন পড়ে। তো এই সব এনে এনে 3 মাসের মাথায় কিন্তু শান্তিদির হাজবেন্ড উঠে দাঁড়ায়, মানে অনেকটাই সুস্থ হন। এবং তারপরে শান্তিদি অনেক জোর করে শান্তিদির হাজবেন্ডকে ওই গুড়াপে নিয়ে যান, এবং সেখানে কিন্তু ওনাকে বলে দেয় যে আপনাকে কিন্তু কিছু ভালো কাজ করতে হবে, এবং আপনাকে মন থেকে নিজের, আপনার মধ্যে যে অহংবোধ রয়েছে, আপনার মধ্যে যে মানুষকে ছোট করার যে প্রবণতা রয়েছে, সেগুলোকে আপনাকে মন থেকে ঝেড়ে ফেলতে হবে। তো তারপরে আস্তে আস্তে কিন্তু শান্তিদির হাজবেন্ড একটু একটু করে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করেন, এবং উনি আস্তে আস্তে আশেপাশের গরিব গুরু মানুষদেরকে ওই পুজোর সময় কিছু দান করা, শীতকালে কম্বল দান, এই সমস্ত ভালো ভালো কাজে উনি কিছুটা হলেও নিজেকে নিয়োজিত করেন। কিন্তু যাই হোক, কর্ম তো মানুষকে, কর্মফল তো ভুগতেই হয়। তো এখনও অবধি শান্তিদিকে মানে ওনার হাজবেন্ড ছোট ছোট বিষয় নিয়ে ওনাকে খুব ভুগতে হয়, এবং পুরো বিষয়টা একা হাতে কিন্তু শান্তিদিকেই সামলাতে হয়। তো এইটাই উনি লিখেছেন, এবং উনি মনে প্রাণে চান, ওনার মেয়ে আগের থেকে একটু বেটার হয়েছে, কিন্তু তাও সেটা শান্তিদি লিখেছেন যে আমি যেরকম চেয়েছিলাম যে আমার ছেলে মেয়েরা হবে, একটু অমায়িক হবে, একটু শান্ত হবে, মানুষকে তার যোগ্য সম্মানটুকু দেবে। বলছে আমার ছেলে আমার মনের মতোই হচ্ছে, কিন্তু আমার মেয়ে কিন্তু অনেকটাই তার বাবা যেরকম ছিল সেরকম টাইপেরই হচ্ছে, মেয়েকে এখন আমি বুঝিয়ে উঠতে পারিনি। তো এটা ওনার একটা দুঃখ। তো আমি চাইবো অবশ্যই যে শুধু ওনার মেয়ে বলে না, আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের
শিক্ষা, নিজেদের সংস্কারকে রাখা, এবং সেই শিক্ষা সংস্কার হবে অন্যের প্রতি মায়া মমতা থাকবে, অন্যকে রেসপেক্ট দেওয়ার একটা মানসিকতা থাকবে, অন্যের কথা শোনার একটা মানসিকতা থাকবে। তো শান্তিদি কি ঘটনাটা আমার মানে খুবই অন্যরকম লেগেছে। আমি চাই শান্তিদির জীবনে সব কিছু ভালো হোক, সব কিছু ঠিকঠাক হয়ে যাক, ওনার মেয়ে ওনার মনের মতো হোক। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর শান্তিদিকে অবশ্যই ধন্যবাদ ঘটনাটা শেয়ার করার জন্য সকলের সাথে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনারাও কিন্তু আপনাদের মতামত জানাবেন, কারণ শান্তিদি লিখেছেন যে বাকিরাও যদি ওনার তাদের জানা মতে, মানে আপনারা শ্রোতা বন্ধুরা আপনাদের যদি কিছু বক্তব্য থাকে যে কী করলে শান্তিদির আরও বেটার হবে, সেটাও কিন্তু আপনারা লিখতে পারেন। অবশ্যই শান্তিদি নিশ্চয়ই কমেন্টগুলোও পড়বেন। তো এটুকুই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।